আজকে লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো যে আজকে আমরা লাইভ ক্লাসে সাধারণত অন্তরীকরণে একদম শেষ পর্যায়ে যে আমাদের ম্যাথগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমি কিন্তু এখানে লিখে রেখেছি যে আজকে আমার আলোচনার টপিকসগুলো কি কি থাকবে। তো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, কারণ এখনও অনেকে আমাদের ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করতেছে না। তো তোমরা তাদেরকে অবশ্যই মেনশন করে দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে, তারা যেন খুব দ্রুত চলে আসে। আর সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা তোমরা আমাকে অবশ্যই জানিয়ে দাও। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একজন লিখেছে ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ওকে, সবাই লিখতেছে ফুল ক্লিয়ার। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসে চলে আসলে আমরা খুব দ্রুত আমাদের ক্লাসটি শুরু করে দিব, আমরা একদমই সময় নিব না। আমরা আমাদের স্টুডেন্টদের জন্য অপেক্ষা করতেছি। তোমাদের মধ্যে তোমরা হয়তোবা অনেকে আমাদের যে সরলরেখা যে প্রিমিয়াম যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অনেকে কিন্তু নোট করা শুরু করেছো এবং অনেকে নোট সাবমিট করেছো, বাট অনেকে আছো যারা তোমরা এখনো নোটগুলো সাবমিট করো নাই বা ভিডিও দেখো নাই, তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে। ওকে, হ্যাঁ ভাই, আমরা ক্লাস শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যেই। ওকে, অনেকে যুক্ত হয়ে যাচ্ছে। তারা এতক্ষণ কোথায় ছিল আমি জানি না, কিন্তু সবাই ক্লাসে যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটি শুরু করে দিব। তোমাদের আব্দুর রহমান ভাইয়াও চলে আসছে লাইভের মধ্যে। আচ্ছা, একজন লিখছে আপনার চোখে অনেক প্রবলেম। হ্যাঁ, এখনো চোখে সমস্যা আছে, এই জন্য সামনের দিকে তাকানো যায় না, সামনে প্রচুর লাইট, অনেক লাইট। সালামের উত্তর আমি প্রথমেই সবাইকে দিয়ে দিচ্ছি, এই জন্য আমি বারবার ওয়ালাইকুম সালাম বলতেছি না। তো আমরা ক্লাসটা এখনই শুরু করে দেব। তো আমাদের কিন্তু প্রথম যে টপিকসটা, সেই প্রথম টপিকসটা কিন্তু হচ্ছে পরামিতিক ফাংশন। তো পরামিতিক ফাংশন আমি কিন্তু গত ক্লাসে শুরু করছিলাম, বাট আমি শেষও করছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে নেট কানেকশনের জন্য আমার লাইভ ক্লাসটাই কেটে গেছিলো। তো যাই হোক, সমস্যা নেই, আমি এটা আবারও আগের ক্লাসে যতটুকু আমি মানে তোমার নেট চলে যাওয়ার পর আমি যতটুকু পড়াইছি আমি সেম ওই জিনিসটা এখন আবারও পড়াবো। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে তোমাদের স্টুডেন্ট সংখ্যা ক্লাসের মধ্যে অ্যাটেন্ড মানে খুব দ্রুত অ্যাটেন্ড হচ্ছে না, কারণ এর আগে যত দ্রুত অ্যাটেন্ড হইতো এখন তারা নিজেরা লেট করতেছে। বাট আমরা লেট করি না, তারা লেট করে, তারা বলে 5-10 মিনিট লেট করি, সমস্যা কি? কিন্তু ভাই সমস্যা তো অনেক বেশি, তুমি কেন লেট করবে? তুমি লেট করলে তো আমরা এরপর থেকে লেট করে আসবো। আমরা ধরে নাও তোমার ক্লাস 10টায়, আমি আসবো 10:15, 10:20, তখন তোমরা অপেক্ষায় থাকবে, তোমাদের মূল্যবান সময় কিন্তু নষ্ট হয়ে যাবে। আর তোমাদের আব্দুর রহমান ভাই কিন্তু সবসময় বলে যে তোমাদের সময়ের মূল্য কিন্তু এখন অনেক বেশি। এই জন্য তোমরা তোমাদের সময়টাকে এখন কিন্তু তোমাদের সময়টার গুরুত্বটা তোমাদেরকে বুঝতে হবে। আমরা তোমাদের সময় গুরুত্বটা বুঝে আমাদের তো লাভ নেই, তাই না? তোমাদের সময় গুরুত্ব তোমাদের নিজের থেকে বুঝতে হবে। ওকে, তো হ্যাঁ, আমাদের প্রায় 1K স্টুডেন্ট হয়ে গেছে, তো আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারি। তার মানে বলাই যায় যে আমাদের অনেক স্টুডেন্ট চলে এসেছে, কিন্তু এর আগে ক্লাসে যত স্টুডেন্ট ছিল এবার অনেক কমে গেছে। তো সমস্যা নেই, আমরা ক্লাসটি শুরু করে দিব। তো প্রথমে তুমি লক্ষ্য করো যে আমাদের পরামিতিক ফাংশন, তাই না? পরামিতিক ফাংশন অ্যাকচুয়ালি আমরা কি বুঝি সেটা আগে তোমাকে দেখতে হবে। তো আমি প্রথমে একটা কাজ করলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে এটি স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে টোয়াইস এটি, তার মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স তোমাকে তারা কি বলতো বের করতে বলছে। তো অ্যাকচুয়ালি ভাইয়া পরামিতিক ফাংশন বলতে আসলে কি বোঝায় তুমি একটু লক্ষ্য করো যে আমি এখানে তোমাকে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার একটা সমীকরণ দিচ্ছি, ওয়াই ইকুয়াল টু এটি স্কোয়ার আরেকটা সমীকরণ দিচ্ছি, মানে তোমাকে আমি দুইটা সমীকরণ দিচ্ছি। তো আমি যদি তোমাকে বলি ভাইয়া এক্স হচ্ছে একটা চলক, তুমি বলে হ্যাঁ ভাই এক্স তো চলক, ভাইয়া ওয়াই হচ্ছে আরেকটা চলক, তুমি হ্যাঁ ভাই ওয়াই তো আরেকটা চলক। এখন আমি বলবো যে এই যে এক্স আর ওয়াই যে দুইটা যে চলক আছে, এই দুইটা চলকে 3 নাম্বার আরেকটা চলকের উপরে পুরোপুরি ডিপেন্ড করতেছে। ওই যে 3 নাম্বার চলকটা, ওই 3 নাম্বার চলকটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক।
আর বললাম ভাইয়া এখানে আসলে 3 নাম্বার চলকটা কে, যার উপরে এক্স ওয়াই দুইটা চলকে ডিপেন্ড করতেছে। তুমি লক্ষ্য করো যে আমাদের এখানে 3 নাম্বার একটা চলক আছে, সেই চলকটা তোমাকে খুঁজে বের করতে হবে, তাই না? সেই চলকটা হচ্ছে আমাদের এখানে টি, টি নামে যেটা আছে সেটা। তুমি যদি বলো ভাই এ কিন্তু হবে না ভাই, এখানে টি হচ্ছে, হ্যাঁ, কারণ যেহেতু এখানে তোমার টি এর উপরে পাওয়ারটা দেওয়া আছে, এর উপরে কিন্তু কোনো পাওয়ার নেই, তার মানে তুমি এটাকে সহগ ধরবা আর টিটাকে তুমি এখানে কি ধরবা, চলক ধরবা। তার মানে দেখো যে এক্স ওয়াই দুইটি চলক 3 নাম্বার একটা ভেরিয়েবল বা 3 নাম্বার একটা চলকের উপরে পুরোপুরি ডিপেন্ড করতেছে, তাহলে এরকম টাইপের যে ফাংশনগুলো পাবে তাদেরকে বলবা হচ্ছে কি প্যারামিতিক ফাংশন। এখন কথা হচ্ছে ভাইয়া এই ফাংশনগুলোকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব? এদেরকে ডিফারেন্সিয়েশন করা একদম শর্টকাট নিয়ম বা একদম বেসিক যে নিয়মটা সেটা হচ্ছে যে 3 নাম্বার যে চলকটা আছে সেই 3 নাম্বার চলকের সাপেক্ষে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এটা মানে আমরা কি বুঝা, 3 নাম্বার চলক হচ্ছে তোমার টি, তার মানে তোমাকে প্রথমে এই এক্স কে তোমাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, আমার ডিডিটি। ওকে, তা একে তুমি যখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে এখানে অ্যাকচুয়ালি কি পাচ্ছ দেখো, টি স্কোয়ার, টি এখন তোমার অ্যাকচুয়ালি এক্স হিসেবে কাজ করতে হবে। আমি যদি তোমাকে এখন বলতাম এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, তাহলে ভাই টোয়াইস এক্স। তাহলে একই রকম ভাই টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে টোয়াইস টি, আর এ তো এর মতোই বসে যাচ্ছে। ওকে, একই রকম ভাবে এই ওয়াইটাকেও তুমি কি করবে বলতো, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে। তাহলে টি এর সাপেক্ষে তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে টোয়াইস এটি মানে কি হবে, তো টোয়াইস এ হবে, কারণ টি কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 হবে, কারণ টি কে তুমি যদি এক্স চিন্তা করো, আমি যদি কখনো তোমাকে বলতাম ভাই এক্স কে ডিফারেন্সিয়েট করতে তাহলে 1 হবে। একই রকম ভাবে এক্স এখানে তোমাকে টি দেওয়া হয়েছে, এখানেও টি, তার মানে অ্যান্সার হবে 1। ওকে, তার মানে দেখো যে আমরা কিন্তু তোমার এক্স এর যেটা ছিল এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি। এবার হচ্ছে মেইন কথা, তুমি যদি কখনো এটাকে উপরে লেখো এটাকে নিচে লেখো তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল চলে আসবে। তাহলে ভাই আমরা কিভাবে অ্যান্সারটা সঠিক লিখবো, তুমি দেখো তুমি এখানে বলছো ডিওয়াই বাই ডিএক্স, তার মানে তুমি আগে ওয়াইটাকে লিখো উপরে, তার মানে তুমি বলবা ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি, তার মানে টোয়াইস এ ডিভাইড হচ্ছে টোয়াইস এটি। এখন তুমি ডিটি কাটে দিলে তোমার থাকবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হচ্ছে 1 বাই টি, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি তোমরা জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আমাদের যে 3 নম্বর চলকটা আছে এই 3 নম্বর চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, আর 3 নম্বর চলকের সাপেক্ষে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন অবশ্যই আমাদের এখানে ডিডিটি বা ডিডিএক্স বা ডিডিওয়াই এর ফলে লিখতে হয়। তার মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেটা অ্যাকচুয়ালি নিচে বসে। ওকে, হ্যাঁ অনেকে লিখছে যে ভাই ক্লিয়ার। ওকে, তো এই অঙ্কটা তোমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে আমি এখন আমাদের পরবর্তী ম্যাথটা যখন করাবো তখন তুমি এই প্যারামিতিক ফাংশন সম্পর্কে একদম ক্লিয়ারলি বুঝে যাবে। আর এই প্যারামিতিক ফাংশন কিন্তু তোমার খুব একটা পরীক্ষাতে আসে না, কিন্তু এমসিকিউ হিসেবে কিন্তু মাঝে মধ্যে আসতেই পারে, কারণ এগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটি, যেমন এই অঙ্কটা বাংলাদেশের ম্যাক্সিমাম ভার্সিটি কিন্তু এমসিকিউতে আসছিল, তারপরে তুমি এটাকে বোর্ডের এমসিকিউ হিসেবে সমাধান করতে পারো। ওকে, তার মানে আমি একটু এটা তোমাকে করাচ্ছি, তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে এ থেটা মাইনাস হচ্ছে এ সাইন থেটা, ঠিক আছে, আর এটাকে আমি লিখতে পারি হচ্ছে y ইকুয়াল হচ্ছে a মাইনাস a cos থিটা। এখন তোমাকে তারা dy বাই dx বের করতে বলছে, তা আমি তোমাকে প্রথমেই বললাম যে আচ্ছা ভাইয়া বলো তো যে এখানে কার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন তুমি বললো যে ভাইয়া এখানে যে 3 নম্বর চলক কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে, তখন তুমি অনেক খোঁজাখুঁজি বলো আচ্ছা ভাই 3 নম্বর এখানে হচ্ছে আমার কি থেটা, তার মানে আমাকে ভাই অ্যাকচুয়ালি থেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ একে কিন্তু বলা যাবে না। ওকে, থেটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটাকে চলে এখন আমরা থেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ফেলি। তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এ থেটা, আমি যদি কখন তোমাকে টোয়াইস এক্স কে ডিফারেন্সিয়েশন করতে বলতাম তুমি কিন্তু বলতে ভাই অ্যান্সার হচ্ছে 2, তার মানে ভাই টোয়াইস থেটা যখন বলবো তখন তুমি কি বলবে ভাই 2 বলবা। একই রকম ভাবে এখানে 2 এর জায়গায় এ দিয়েছে, আমি এ থেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলতো, এ হবে জাস্ট মাইনাস এ সাইন থেটা, তোমাকে যদি আমি কখনো বলতাম যে 2 সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করলে ভাই 2 cos থেটা, তার মানে এ সাইন থেটা মানে হচ্ছে এ cos থেটা। ওকে, এটাকে একটু সুন্দর করে লিখে এ কমন নিয়ে 1 মাইনাস cos থেটা এইভাবে রাখলাম এটাকে আমি। এরপর আমি এটাতে চলে আসি, এটাকে আমি যে 3 নম্বর যে আমার চলকটা ছিল, যে 3 নম্বর চলকের উপর আমার এক্স ওয়াই দুটো ডিপেন্ড করতেছে তার সাপেক্ষে থেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে একে করলে কি হবে 0 হবে, মাইনাস cos থেটা মানে কি হবে মাইনাস সাইন থেটা মানে কি প্লাস, তাহলে এ সাইন থেটা। ওকে, তো দেখো আমি এখানে অ্যাকচুয়ালি তোমার এক্সটাকে এখানে থেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা পেলাম, আবার ওয়াইটাকে আমি থেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম এটা পেলাম। ওকে, তাহলে এখন আমি কি করব, আমাকে তারা বলছে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে আগে আমাকে এটা লিখতে হবে পরে আমাকে এটা লিখতে হবে, তো আমি এত কিছু আর লিখলাম, আমি ডিরেক্ট লিখলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু উপরে লিখবো হচ্ছে আমি এ সাইন থেটা আর নিচে লিখবো হচ্ছে আমি এ মাইনাস এ কস থেটা। এখন কি করা যায়, এখন ভাইয়া এই যে এটা তুমি লিখলে তুমি ডিরেক্টলি করতে পারবা এ 1 মাইনাস কস থেটা, এ কেটে দাও সাইন থেটা বাই
1 মাইনাস কস থিটা। তো আমি দেখছি যে অনেকে আছে যারা এটাকে অ্যান্সার বলে দেয়, তখন বলে যে ভাই এখান থেকে আসলে কি করবো আমি তো খুঁজে পাচ্ছি না, তো এটাই অ্যান্সার। তো এটা কিন্তু আসলে ভাই অ্যান্সার না। তাহলে এখন এখান থেকে কি করা যায়? তুমি দেখো যে এই যে সাইন থিটা, এটা আমি তোমাদেরকে অনেকবার সূত্র শিখাইছি যে তোমার সাইন টোয়াইস থিটা সূত্র 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। কিভাবে পেলাম? যে তোমার সাইন টোয়াইস থিটা সূত্র, যে 2 সাইন থিটা ইনটু হলো কস থিটা, তার মানে এই পাশে যে কোণ থাকবে ডান পাশে গেলে সেটা অর্ধেক হয়ে যায়। এটা আমি বারবারে বলছি। একই রকম ভাবে তুমি এটাকে ওটা শেষ তুলনা করো, এখানে 1 থিটা, তার মানে এখানে হবে কি থিটা বাই 2, এখানে কি হবে থিটা বাই 2 সূত্র। আর 1 মাইনাস কস থিটা এটা কিন্তু ভাই সূত্র, এটাও সূত্র। এইটার সূত্র হচ্ছে কি যে 2 সাইন স্কয়ার থিটা বাই 2। ওকে, এখন তুমি 2 কেটে দাও, একটা সাইন থিটা বাই একটা সাইন থিটা বাই 2 কেটে দাও, তাহলে তোমার উপরে হচ্ছে দেখো কস থিটা বাই 2 আর নিচে হচ্ছে কি তোমার বলো তো সাইন থিটা বাই 2। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে কট থিটা বাই 2 এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে ভাই আমাদেরকে সাইন টোয়াইস থিটা বা সাইন টোয়াইস এই ফর্মুলা শেখানো হয়েছে। একই রকম ভাবে 1 মাইনাস কস টোয়াইস থিটা বা 1 মাইনাস কস থিটা বা 1 মাইনাস 1 প্লাস কস টোয়াইস থিটা, এগুলো কিন্তু প্রতিটাই তোমাদেরকে শেখানো হয়েছে সূত্র আকারে। ওকে, হ্যাঁ, অনেকে সঠিক অ্যান্সার বলে দিয়েছো যে ভাই এইটা হবে অ্যান্সার। হ্যাঁ, আমাদের ক্লাসে অনেকে অ্যাড হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি আশা রাখতে পারি তোমরা কিন্তু এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো, এবং যারা এইটা বুঝতে পারছো তারা মনে রাখবা যে তুমি যদি বাংলাদেশের কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে যদি তুমি যে কখনো পরীক্ষা দাও, সবগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পরীক্ষা দাও, একটাতে না একটাতে তুমি এটা এমসিকিউ পাবাই। তুমি এটা লিখে রাখো, যে লিখে রাখো যে কাব্য ভাই বলছে যে কয়েকটা ভার্সিটিতে যদি আমি পরীক্ষা দেই, ঠিক আছে, তাহলে আমি এটা কোনো না কোনো ভার্সিটিতে এমসিকিউ পাবো। এটা তুমি লিখে রাখতে পারো। কারণ আমি এমন কিছু ম্যাথ আছে যেগুলো আমি আজীবন বলে যাই যে এটা আজীবন কোনো না কোনো ভার্সিটিতে আসবেই। ওকে, একই রকম ভাবে এটা আমি ক্লাসের সময় জোর দিই যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই। জটিল সংখ্যা তোমাদের নাই আমি জানি, তা আমি তোমাকে এটা এমসিকিউ দিলাম এবং বললাম যে এই এমসিকিউটা তুমি যখন বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিবা, এই এমসিকিউটা তুমি লিখে রাখো যে এই এমসিকিউটা তুমি পাবাই কোনো না কোনো ভার্সিটিতে, এটা আজীবনের জন্য সত্য। ঠিক আছে, আমি যখন মাঝে মধ্যে সূত্র পড়াই আমি এটা আজীবন সত্য, তার মানে এটা হলো আজীবন সত্য যে এটা কোনো না কোনো ভার্সিটিতে এমসিকিউতে আসবে। তুমি যে বছরই পরীক্ষা দাও না কেন, তুমি 21 সালে পরীক্ষা দাও, 22 সালে দাও, 23 সালে দাও, তুমি যে কয়েকটা ভার্সিটিতে পরীক্ষা দাও, তুমি এই এমসিকিউটা মাস্ট পাবা। এটা এতটাই তোমার চ্যালেঞ্জিং একটা, আমাদের মানে চ্যালেঞ্জ দেওয়ার মতো একটা এমসিকিউ। হ্যাঁ, অনেকে আমাদের অ্যান্সার বলছে 2 2 2। যাই হোক, আমি অ্যান্সার কথা সেটা আমি তোমাদের বলবো, তোমরা নিজ দায়িত্বে বের করবা যে অ্যান্সার কত হয়। ওকে, অনেকে এখন আসে সালাম দিচ্ছে, বলছে লেট করে ফেললাম। ওকে, সমস্যা নেই, তোমরা লেট করো, কোনো সমস্যা নেই, তোমরা তো লেট করবা। হ্যাঁ, এটা আজকে হলো ফার্স্ট টপিকস। যারা মিস করছো তারা ইউটিউবে গিয়ে আমাদের এই ভিডিওটা দেখবে, কারণ আমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেওয়া হবে এবং সেটা ইউটিউবে আপলোড দিয়ে দেওয়া হবে। ওকে, এখন আমরা পরবর্তী টপিক্সে যাবো, বাট তার আগে তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে তোমাদের সকলের এমসিকিউতে মানে কার কিরকম দখল, এমসিকিউ নিয়ে কার কিরকম দখল আছে আমাকে একটু জানিয়ে দাও যে হ্যাঁ ভাই আমরা খুব ভালো এমসিকিউ পারি। এরকম কতজন আছে ক্লাসে যে খুবই ভালো এমসিকিউ পারো? তোমাকে যে কোনো এমসিকিউ দিলে তুমি অবশ্যই করে ফেলতে পারবে। সেটা তোমার বোর্ডের এমসিকিউতে তোমরা জানোই যে আমি দেখছি যে তোমার রিটেনে সবাই ভালো করে, এমন কেউ নাই যে তোমার রিটেনে ভালো করে না, সবাই ভালো করে। তুমি যদি না পড়ে যাও তাও তুমি দেখবা যে সামনে পিছনে এমনি করতে করতে তুমি রিটেনে পাস করে ফেলছো। কিন্তু ভাই এমসিকিউটাতে হয়ে যায় সমস্যা যে তুমি যখন এমনি তাকাবা, তুমি দেখবা যে তোমার পিছনেরটাও ফাঁকা, সামনেরটাও ফাঁকা। এটাই হয়, ডানেও ফাঁকা বামেও ফাঁকা। বামে তোমার কাছে তোমার কিছু নাও থাকতে পারে, অথবা চারদিকে দেখবা যে সবার এমসিকিউ তোমার যে ভরাট জায়গাগুলো সবারই ফাঁকা থাকে। সবার একটাই সমস্যা ভাইয়া যে এমসিকিউ গুলা তোমার তারা খুব কম সময়ে সমাধান করতে পারে না, এক হলো সমস্যা। আর দুই হচ্ছে তোমার যে কোন টাইপগুলো থেকে এমসিকিউ আসে এটাও অনেকে জানে না। তার আমি কি সমস্যা বললাম? একটা হচ্ছে যে শর্টকাটে কিভাবে করে এমসিকিউ, এটা ধারণা থাকে না কলেজ লাইফে, কারণ কলেজ লাইফে সাধারণত আমাদের কখনো এমসিকিউ শর্টকাট শেখানো হয় না। এটা আমি নিজেও আমার কলেজ লাইফে কখনো শিখি নাই। বাট যখন আমি যখন কলেজে ছিলাম তখন কিন্তু মানে বোর্ড পরীক্ষাতে আমার কিন্তু কোনো এমসিকিউ ছিল না, এই জন্য আমি কখনো এমসিকিউ শিখি নাই। বাট টেস্ট পরীক্ষার পরে আমি নিজ দায়িত্বে, আমি জানি যে যেহেতু আমাকে ঢাকা ভার্সিটি সব বিভিন্ন ভার্সিটিতে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, আমি নিজ দায়িত্বে কিন্তু বেশ কিছু শর্টকাট শিখেছিলাম, যেটা আমি ওই সময় বলা যায় মুখস্থের মতো শর্টকাট করছিলাম। মানে শর্টকাট আছে, শর্টকাট আমি শিখছি, কিন্তু মুখস্থ শর্টকাট। কিন্তু শর্টকাটের মধ্যেও যে তুমি একটু টেকনিকের সহকারে যে তুমি শর্টকাটটা মনে রাখতে
রাখতে পারবা সেটা আসলে বুঝা দেওয়ার মতো তখন কেউ ছিল না, ওটা আমাকে একেবারে অ্যাডমিশনে গিয়ে শিখতে হয়েছে। তো তখন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে একেবারে মাথার মধ্যে প্রেশার পড়ে গিয়েছিল যে একদিকে শর্টকাট, একদিকে মেইন নিয়ম, একদিকে তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য এক্সট্রা অনেক ম্যাথ, মানে চারদিক দিয়ে একদম চাপা খাওয়া লাগছে। তো যাই হোক, এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমাদের বোর্ড পরীক্ষাতে তোমরা সিকিউ মানে তোমাদের সৃজনশীল তোমরা পারবা, এটা আমি তোমাকে 100% শিওর দিব। আর আমি যেহেতু তোমাকে ম্যাট্রিক্স ইন্ডিয়া করাইছি, ওখান থেকে তোমাকে আমি 10 মার্ক কমন দিয়ে দিয়েছি, সরলরেখা প্রিমিয়াম ভিডিও আপলোড দিচ্ছি, ওখান থেকে তোমার 10 মার্ক কমপ্লিট। একই রকম ভাবে তোমাকে আমি যেহেতু ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করে ফেলেছি, তার মানে তুমি এতটুকু আশা রাখতে পারো বা এতটুকু আমার উপর আস্থা রাখতে পারো যে তোমার রিটেন নিয়ে কোনো সমস্যা হবে না। রিটেন আমি তোমাকে অলরেডি কিন্তু 20 মার্ক পাইয়ে দিয়েছি এর আগে, তোমার 2টা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়ে, যেটা ম্যাট্রিক্স নির্ণয় আর সরলরেখাতে চলতেছে, ঠিক আছে, সরলরেখা 3.4 আর এদিকে তোমার ডিফারেন্সিয়েশন শেষ হয়ে যায়। তার মানে তুমি কিন্তু অলরেডি তোমার সিকিউ নিয়ে কোনো সমস্যা নেই। তোমার এখন সমস্যা হচ্ছে এক জায়গাতে, সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে। সেটা তোমার শর্টকাট, মানে তোমাকে সবগুলো শর্টকাট শিখতে হবে বা কোন কোন টাইপগুলো বোর্ডে আসে এটা তোমাকে শিখতে হবে। আরেকটা হচ্ছে তোমাকে কম সময়ের মধ্যে সেই শর্টকাটগুলো তুমি কিভাবে অ্যাপ্লাই করতে পারবে বোর্ড পরীক্ষার মধ্যে, এই দুটো জিনিস তোমাকে খুবই খুবই ভালো মতো শিখতে হবে। তাহলে তুমি আশা রাখতে পারো যে হ্যাঁ তুমি ম্যাথে এখন তুমি বস হয়ে গেছো, বা শুধুমাত্র সিকিউ দিয়ে তুমি নিজেকে কখনো বস প্রমাণ করতে পারবে না। অনেকে লিখতেছি এমসিকিউ বড় ঝামেলা, এমসিকিউ বড় ঝামেলা। হ্যাঁ আমি জানি ভাই, এমসিকিউ হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা ম্যাথের ক্ষেত্রে। তুমি অন্য আর যে কোনো সাবজেক্টের কথা এখানে আমাকে যদি বলো যে ভাইয়া অন্য যে কোনো সাবজেক্ট, আমি বলো অন্য যে কোনো সাবজেক্টের জন্য এমসিকিউ অনেক সহজ, শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে এবং ফিজিক্সের ক্ষেত্রে তোমার এমসিকিউ কিন্তু অনেক 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 একটু তোমার ক্রিটিক্যাল হয়ে থাকে। এই জন্য তোমাদেরকে ম্যাথ আর ফিজিক্সে তোমাদেরকে অবশ্যই এমসিকিউতে কিন্তু বস দিতে হবে, এবং সেটা এই সময় থেকে। কারণটা হচ্ছে যে তোমাদের কিন্তু মানে তুমি একটা জিনিস জাস্ট চিন্তা করো যে তোমাকে আমি ম্যাট্রিক্স নির্ণয়, তোমাকে আমি সরলরেখা, আর এদিকে তোমাকে আমি ডিফারেন্সিয়েশন শেষ করে দিচ্ছি। তার মানে তোমার ম্যাথের ফার্স্ট পার্ট তো আমি তোমাকে কমপ্লিট করে দিচ্ছি, তাই না? ফার্স্ট পার্ট অলরেডি তোমার কমপ্লিট। তো এখন যদি তুমি এমসিকিউ গুলা একটু ভালো মতন করে দেখো, তাহলে কিন্তু তুমি কিন্তু অবশ্যই তোমার একই সাথে বোর্ড পরীক্ষা বা একই সাথে তোমার কি বলতো ভার্সিটি পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো তোমার হাতে কিন্তু অনেক সময় আছে। তুমি দেখো যে তোমার ফেব্রুয়ারি মাসে তোমাকে শর্ট সিলেবাসের দিয়েছে, নোটিশ দিয়েছে, এবং এই ফেব্রুয়ারি মাসের মধ্যে তুমি ম্যাথে তুমি 3টা চ্যাপ্টার প্রায় শেষ করে ফেলতেছো। এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে মাসে তোমাকে নোটিশ দিল সেই মাসে 4টা চ্যাপ্টারের মধ্যে 3টা চ্যাপ্টারই তুমি আমাদের সাথে কমপ্লিট করে ফেলতেছো। এখন তুমি যদি নিজ দায়িত্বে যদি তুমি অবশ্যই এমসিকিউ গুলো দেখতে পারো যে কোন কোন টাইপের এমসিকিউ আসে বা সেই এমসিকিউ শর্টকাট গুলো কি কি, সেটা কিন্তু তুমি অবশ্যই নিজ দায়িত্বে করতে পারো। হ্যাঁ অলরেডি আজকে নেট ভালো, হ্যাঁ আজকে নেট ভালো, তাই না? আসলে নেটটা তোমার মানে কিসের উপর ডিপেন্ড করে আমরা নিজেরও জানি না। একজন লিখছে বয়কট এমসিকিউ। তুমি এমসিকিউ কে বয়কট করতে পারো, কিন্তু এমসিকিউ তোমাকে বয়কট করবে না, কারণ এমসিকিউ বলবে যে তুমি যে কোনো ভার্সিটিতে যাও না কেন আমার কাছে তোমাকে আসতেই হবে। আর তুমি যদি বলো না আমি ভার্সিটিতে যাবো না, আমি প্রাইভেট ভার্সিটিতে পড়বো, কিসের এত সমস্যা, তাহলে দরকার নেই ভাই, তাই আমাদের ক্লাস করারই তোমার দরকার নেই। তোমার যদি চিন্তা ভাবনা এখন থেকে থাকে যে আমি প্রাইভেট ভার্সিটিতে পড়বো, তাহলে আমাদের এই ম্যারাথন কোর্সে তোমার থাকারই যোগ্যতা নাই, বুঝতে পারছো? কারণ আমরা এখানে স্বপ্ন দেখাই হচ্ছে তাদেরকে যে যারা বোর্ড পরীক্ষাতে A+ পাবে এবং যারা পাবলিক ভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখে, ঠিক আছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমাদের এই টোটালি ম্যারাথন গ্রুপটা খোলা হয়েছে। তো এমসিকিউ কে বয়কট করা যাবে না। আচ্ছা এমসিকিউ এর শর্টকাট নিলে খুব ভালো হতো। আচ্ছা ওকে, হ্যাঁ অনেকে লিখতেছে যে এমসিকিউ নিয়ে তাদের অনেকের সমস্যা, যে লেভেলসে ব্লার আসতেছে সেই ঠিকঠাক করে নাও তোমার ফোনটা, এখানে কোনো সমস্যা নেই। একজনকে ভাইয়া ইন্টিগ্রেশন হবে না, কেন হবে না? অবশ্যই হবে, আমি তো বলিনি যে এমসিকিউ হবে, এই ইন্টিগ্রেশন হবে না, সবই হবে। ওকে আমি এখানে ওয়াইফাই দিয়ে আসছি, আমার এখানে কোনো সিম নাই। ওকে ওকে লেট করা যাবে না, অনেকে লেটে আসতেছো। হ্যাঁ এমসিকিউ এর উপরে ক্লাস নিলে ভালো হয়। আসলে আমরা তোমাদেরকে মানে কত দিকে যাবো, একদিকে এমসিকিউ একদিকে তোমার রিটেন, মানে আমরা তো নিজেরা পাগল হয়ে যাবো। আমি তো নিজে তোমার অসুস্থ হয়ে পড়ছি, সত্যি কথা যেটা। কারণ আসলে লাইভে মানে তোমার লাইভ ক্লাসের পাশাপাশি আমাদেরকে প্রচুর রেকর্ডিং করতে হয়, কারণ তোমরা জানো আমাদের অনেক প্রিমিয়াম লেভেলের কোর্স আছে। তো এইটার জন্য আমাদের প্রচুর পরিমাণে আমাদেরকে শুট করতে হয়, কারণ তোমরা দেখো যে আমরা এখানে 1 ঘন্টা যেরকম ডেডিকেশন দিই, আমাদের কিন্তু বাকি সময়টা কিন্তু একই রকমের আমাদেরকে অন্যদিকেও ডেডিকেশন দিতে লাগে। একই রকমভাবে আমাদেরকে আবার এখানে তোমার আমাদের নিজেদেরও কাজকর্ম থাকে। তো আমরা চেষ্টা করবো তোমাদেরকে অবশ্যই এমসিকিউতে বস বানিয়ে দেওয়ার, সেটা যেভাবে হোক না কেন। আমাদের হয়তো একটু সময় লাগতে পারে, বাট তোমাদেরকে আমি কথা দিচ্ছি তোমাদেরকে আমি এমসিকিউতে বস বানাবো ইনশাল্লাহ। Abu Bhai looks like awesome. ওকে তো যাই হোক, আশা রাখি যে তোমাদের ম্যাথের এমসিকিউ নিয়ে সবারই প্রবলেম আছে, এটা আমি এতটুকু
মানে এতটুকু আমি বিশ্বাস রাখি তোমাদের উপর যে তোমাদের ম্যাক্সিমাম সবারই ম্যাথে এমসিকিউতে সমস্যা থাকবেই। আর ম্যাথে এমসিকিউটা আসলে এরকম টাইপেরই। আর তুমি যেখানে যাও না কেন তোমার দেখা যাবে যে তোমাকে রিটেন পড়া বিদায় দিচ্ছে, যাও দাও ভাই বোর্ডে ম্যাথগুলো করাইছে এখন তুমি যাও। বাট এমসিকিউ নিয়ে কিন্তু আসলে কারো কখনো চিন্তাই থাকে না। ওকে বন্ধুরা, আসলে তোমাদের এমসিকিউ নিয়ে অবশ্যই চিন্তা করবে, কারণ যেহেতু আমরা তোমাদের সাথে আছি, তোমাদের এমসিকিউটা নিয়ে আমরা পাশে আছি। বাট মনে রাখবা, আবারও বলতেছি যে রিটেনের পাশাপাশি তোমাকে এমসিকিউতে বস হতেই হবে। এমসিকিউতে তোমাকে বস হতেই হবে, বুঝা গেছে? তুমি যখন ল্যাপটপ চালাও, ঠিক আছে, মাউস দিয়ে কিন্তু সব শর্টকাট করা যায়, কিন্তু ভাইয়া তুমি যদি কিবোর্ডে শর্টকাট না জানো তাই কিন্তু তোমাকে কখনো কম্পিউটার এক্সপার্ট বলা যায় না। তার মানে তুমি মাউস পেয়ে তুমি টিপাটিপি করে তুমি এক্সপার্ট হয়ে যেতে পারো না, তোমাকে অবশ্যই কিবোর্ডের শর্টকাটও কিন্তু জানতে হয়। তার মানে তোমাকে বলা যায় তুমি একজন, ঠিক আছে, তুমি একজন ভালো বা দক্ষ একজন তুমি কম্পিউটার চালাতে পারো। বাট একই রকম ভাবে তুমি শুধু ম্যাথের রিটেনটা তুমি বেস্ট হলে তা হবে না কিন্তু ভাই, তোমাকে একই রকম ভাবে সিকিউ, একই রকম ভাবে এমসিকিউতে কিন্তু বস হতে হবে। ওকে, তো আমরা আমাদের পরবর্তী টাইপে চলে আসি, সেটা হচ্ছে আমাদের কি বলতো পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ওকে, তো পর্যায়ক্রমিক অন্তরীকরণের মধ্যে আমি এখানে কিছু জিনিস নকল করে রাখছি, কারণ আসলে আমি ভুলে যাই যে কোনটার পরে কোনটা পড়াতে হবে। ওকে, তো আমার এখানে লেখা আছে হচ্ছে পর্যায়ক্রমে, আমি লিখে নিই আগে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। অন্তরীকরণ। ওকে, তো পর্যায়ক্রমিক অন্তরীকরণের মধ্যে তারা আমাকে এখানে বেশ কিছু কথাবার্তা বলছে, যেগুলা লিখতে হবে। dy বাই dx ইকুয়াল টু হচ্ছে y1 ইকুয়াল টু হচ্ছে, ওকে, তো নকলটা হাতেই থাক, হ্যাঁ, নাহলে ভুলে যাবো যে কোনটার পর কোনটা পড়াবো। প্রথমে একটা তোমাকে দেখো, আমি বলছি y ইকুয়াল টু f of x, এটা একটা ফাংশন, ঠিক আছে, তার নাম দিলাম কি y ইকুয়াল টু f of x। পর্যায়ক্রমিক, প্রথমে তোমাকে আগে জানতে হবে যে আসলে পর্যায়ক্রমিক বলতে কি বোঝায়। পর্যায়ক্রমিক বলতে আসলে কিছুই না, তাহলে কি ভাইয়া পর্যায়ক্রমিক আবার কি? তাহলে ধরে নাও যে y ইকুয়াল টু sin x, এটা একটা ফাংশন, হ্যাঁ ভাই এটা একটা ফাংশন। তো আমি যদি কখনো তোমাকে বলতাম যে dy বাই dx, তখন তুমি কি বলতে যে ভাই cos x লিখে দেন। ওকে গুড, তার মানে dy বাই dx মানে জাস্ট একবার ডিফারেন্সিয়েশন। কয়বার ডিফারেন্সিয়েশন? একবার ডিফারেন্সিয়েশন। ওকে, তো এই জিনিসটাকে তুমি ইচ্ছা করলে y1 লিখতে পারো। তার মানে জিনিসটা দেখো, dy বাই dx লেখা যা কথা, সেখানে y1 লেখা কি বলতো? একই কথা। একই রকম ভাবে তুমি যেটাকে f প্রাইম x লিখো, তাহলে একই কথা। তার মানে কি যে f প্রাইম x মানে হচ্ছে প্রাইম, মানে এখানে বোঝাচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করা ফাংশনটাকে, y1 ও মানে বোঝাচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, dy বাই dx মানে বোঝাচ্ছে একবার ডিফারেন্সিয়েশন। তো একটা ফাংশনকে কি আমি একবার ডিফারেন্সিয়েশন করলে কি আমি কি মানে আমি কি পরবর্তীতে আর কি তাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো না? হ্যাঁ ভাই অবশ্যই পারবো। একটা ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করে আমি তাকে 2 বা 3 বা 4 বা n পর্যন্ত আমি তাকে ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে এই ফাংশনটাকে যদি এখন আমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে তার নাম দিব হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে dx স্কোয়ার। ঠিক আছে, তাকে আমি এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করবো, সেকেন্ড টাইম। তাহলে cos x কে যদি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করা যায় তাহলে কি পাবা? মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে এটাকে লিখবে হচ্ছে y2 আর এটাকে লিখবে হচ্ছে কি বলতো f ডাবল প্রাইম x। একই রকম ভাবে ভাইয়া, একই রকম ভাবে তুমি কি এটাকে কি 3 বার কি ডিফারেন্সিয়েশন করতে পারবে না? হ্যাঁ ভাই অবশ্যই পাবো। তাহলে sin x এগুলো কি cos x, তাহলে মাইনাস sin x মানে হচ্ছে মাইনাস cos x। এটা হলো y3 আর এটা হচ্ছে কি f ট্রিপল প্রাইম x। তার মানে তুমি ইচ্ছা করলে এভাবে কিন্তু অসংখ্য বার, n সংখ্যক বার তাদেরকে তুমি কিন্তু কি করতে পারো? ডিফারেন্সিয়েশন করতে পারো। তার মানে আসলে এটাকে বলা হয় যে পর্যায়ক্রমিক মানে হচ্ছে জাস্ট তুমি পর্যায়ক্রমিক, হ্যাঁ ঠিক আছে, পর্যায়ক্রমিক মানে হচ্ছে পর্যায়ক্রমিক, তুমি তাকে জাস্ট কয়েকবার ডিফারেন্সিয়েশন করবে। এখন আমাদের বইয়ের মধ্যে যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো সর্বোচ্চ দেখা যায় তোমার 3 বার, 4 বার সাধারণত বলে না বললেই চলে। তা আমাদের সাধারণত 2 বার বা 3 বার ডিফারেন্সিয়েশন করা লাগে। তা আমি প্রথমে এই জন্য বলে দিলাম যে y1 বলতে আমি একবার ডিফারেন্সিয়েশন বুঝবো, y2 মানে আমি 2 বার ডিফারেন্সিয়েশন বুঝবো, y3 মানে আমি 3 বার ডিফারেন্সিয়েশন বলবো। কোনো বইয়ের মধ্যে দেখবা যে এরকম করে দেওয়া আছে, আবার কোনো বই এরকম করে দেওয়া আছে, কোনো বই এরকম করে দেওয়া আছে। তো আমাদের এখন যেভাবে থাক না কেন আমরা কিন্তু জিনিসটা বুঝে যাবো, হ্যাঁ এটা বলতো 2 বার ডিফারেন্সিয়েশন, এটা বলতো 2 বার, এটা বলতো কি 2 বার ডিফারেন্সিয়েশনকে বোঝানো হচ্ছে। তা আমি অ্যাকচুয়ালি এখানে কিন্তু সেই জিনিসটাই লিখছি। এখন আমি এই তোমার চ্যাপ্টারে ম্যাথগুলো করার আগে আমি তোমাদের এখানে বলবো যে এই জিনিসটা তোমরা সূত্রাকারে মনে রাখবা, কারণ যখন তোমরা ম্যাথ করবা তখন কিন্তু ঝামেলায় পড়বা। তো যেহেতু ঝামেলায় পড়বা, এই ঝামেলাটা এড়ানোর জন্য আবারও বলতেছি এই জিনিসগুলো তোমরা সূত্রাকারে মুখস্থ রাখবে। তুমি দেখবে যে তুমি কখনো এই সব অঙ্ক করতে গেলে আর প্রবলেমে পড়বে না। তাহলে কি কি সূত্রাকারে মুখস্থ রাখা যায়? কই গেল, হ্যাঁ ddx y স্কোয়ার, ddx y1 স্কোয়ার আর ddx y2 স্কোয়ার। ভাই এগুলো আবার কি লিখলাম? ওকে, তো দেখো আমি তোমাকে জাস্ট বুঝাই দিচ্ছি, পরে তুমি মুখস্থ করবা। y স্কোয়ারকে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তো এই টাইপের জিনিসগুলোকে আমি তোমাকে কি বলছিলাম যে ভাই এইখানে একখানা দাগ দিবা। এই দাগ দেওয়া মানে চেইন রুলস, দাগ দেওয়া মানে জিনিসটা কি হয়ে গেল বলতো? x হয়ে গেল।
তার মানে অ্যাকচুয়ালি কি হলো এক্স স্কোয়ার। আমরা এক্স স্কোয়ারকে ডিফারেন্স করলে কি হয় টোয়াইজ এক্স, তাহলে তুমি 2x এক্স লিখার সময় হাত কাঁপে, তাহলে কি লিখবা ওয়াই লিখবা, টোয়াইজ ওয়াই। ওকে, এরপরে যাহার নিচে দাগ দিয়েছো তাহাকে আরেকবার ডিফারেন্সিয়েশন, তাহলে কাহার নিচে দাগ দিয়েছো ওয়াই, তাহলে ওয়াই কে আরেকবার ডিফারেন্সিয়েশন। ওকে, তার মানে টোয়াইজ ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। এখন তুমি কি বলো তো ভাইয়া, একটু আগে আমি তোমাকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি লেখা শিখেছি ভাই, y1 লিখে শিখেছেন, তার মানে y1 লেখা যা কথা ডিওয়াই বাই ডিএক্স লেখা কি একই কথা? হ্যাঁ ভাই একই কথা। তাহলে সুন্দর করে এটা মুছে দিয়ে লেখো y1। তার মানে দেখো ওয়াই স্কোয়ার, যেখানে আমরা ওয়াই স্কোয়ার দেখবো সেখানে আমরা 2y ইন্টু y1 লিখে দেবো চোখ বন্ধ করে। ওকে, এবার তোমাকে দিল তাহলে y1 স্কোয়ার, এখানে কিন্তু জাস্ট y ছিল, এবারে কি বলছে y1 স্কোয়ার, তাহলে এটাকে আমরা ভাই কিভাবে চিন্তা করবো? একদমই চিন্তা নাই, তুমি জাস্ট নর্মাল চিন্তা করো, ওয়াই স্কোয়ারকে কি লিখছিল ভাই টোয়াইজ ওয়াই, আর এখানে যে ওয়াই ছিল তাকে একবার ডিফারেন্স হলো কি ছিল y1, তাহলে এখানটা আমরা যে চিন্তা করবো কিভাবে দেখো y1 স্কোয়ার তার মানে তো 2y1, তার মানে কি লিখবা 2y1, এখন এই y1 কে আরেকবার ডিফারেন্স হলে কি হবে হ্যাঁ y2, তার মানে y স্কোয়ার মানে 2y ইন্টু y1, আর y1 স্কোয়ার মানে কি 2y1 ইন্টু y2, আর y2 স্কোয়ার মানে কি লিখবা ভাই y 2y2 ইন্টু হচ্ছে y3, জাস্ট এরকম। তো আমাদের সাধারণত এটা লাগবে না, এটা আমাদের লাগবে না, আমাদের 1 নাম্বার আর 2 নাম্বারটা লাগবে। তো এই দুটোকে আমরা সূত্র হিসেবে মনে রাখবো, কারণ এগুলো আমাদের ম্যাথের মধ্যে এখন কাজে লাগবে। ওকে, আশা করি একজন একটা লাল পতাকা নিয়ে আসছে, লাল পতাকা দিয়ে কে বলেছে কেমন আছো, যেমন নিশ্চয়ই তোমাদের শুভ ভাইয়া। ওকে, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। তোমাদের শুভ ভাইয়া তোমাদেরকে জিজ্ঞেস করেছি তোমরা কেমন আছো, তোমরা রিপ্লাই দিয়েছো তোমরা খুব ভালো আছো, এবং তোমরা আরেকটা তাকে প্রশ্ন ছুঁয়ে দিয়েছো যে সে কেমন আছে। তোমরা অবশ্যই জানো যে সে সবসময়ের জন্য ভালো থাকে, কারণ সে শুধু খায় আর ঘুমায় আর ঘুরে বেড়ায়। আজকেও সে একই রকমভাবে খেয়েছে, ঘুরে বেরিয়েছে, এবং 5 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িও চালিয়েছে, এবং যেটা ইয়াসিনের নামে চাপিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো ইয়াসিন আমাকে সাথে সাথে বলেছে ফোন দিয়ে যে ভাই এটা অ্যাকচুয়ালি আমি ছিলাম, কিন্তু আমি বাইকের পেছনে ছিলাম, তো শুভ ভাই জ্যামের মধ্যে আটকে পড়ছিল, এই জন্য সে আমাকে বাইকটা চালাইতে দিয়ে আর সে পিছনে বসছিল জাস্ট ছবিটা তোলার জন্য। তো অ্যাকচুয়ালি কিন্তু ওখানে তোমার শুভ ভাইয়া বসেছিল, জাস্ট ইয়াসিনকে ওখানে বসিয়ে দিয়ে এটা 2 নাম্বারই করা হয়েছে। তো এটা আসলে পুরোপুরি তোমার শুভ ভাইয়ের একটা দুর্নীতি বলা যায়। তো এই জন্য দুর্নীতির জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ইয়াসিনের নেক্সট লাইভ ক্লাসে তার এই শাস্তিটা, মানে তার এই যে অপরাধ করছে এটা শাস্তি পেয়ে যাবে। আর একই রকমভাবে তোমার আব্দুর রহমান ভাইয়া তোমার ইয়াসিন ভাইয়াকে মিসকিন বলেছে, তো গতকাল সেটা নিয়ে অনেক কান্নাকাটি করেছে। তো কান্নাকাটি করার পরে সে বলেছে যে এটার উত্তর বা এটার সে প্রতিশোধ নিয়ে ছাড়বে। তো আমি অপেক্ষায় আছি, আর আমি আগে বলছি যে ইয়াসিন হচ্ছে আমার 2 মাত্র ক্লোজ জুনিয়র। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ম্যাথগুলোতে চলে আসবো, যে ম্যাথে তোমাদের সব সময়ের জন্য প্রবলেম হয়ে থাকে। ওকে, কালি আছে 1 নাম্বার, y ইকুয়াল টু 10x হলে প্রমাণ করো যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টোয়াইজ ওয়াই 1 প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, ইয়াসিন ভাইয়া অনেক ভালো মানুষ, কিন্তু শুভ ভাইয়া ভালো না, এরকম কিছু লিখেছো কি? আচ্ছা, তো যাই হোক, আসো আমরা এখন এই ম্যাথটা একটু করি। তো তোমাকে y ইকুয়াল টু 10x দেওয়া আছে, এখানে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো অঙ্কটা আমরা কিভাবে শুরু করবো, এটা হলো প্রথম প্রশ্ন। ভাই অঙ্কটা আপনি কিভাবে শুরু করবেন? তুমি একটু ঠান্ডা মাথা চিন্তা করো যে এখানে যে বলা হয়েছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে ভাই? এটা বলতে তো আসলে y2 মানে 2 বার ডিফারেন্সিয়েশন করা বোঝাচ্ছে। তাহলে ভাইয়া তুমি আর এত কিছু দেখিও না, তুমি এখন চোখ বন্ধ করে এই যে তোমাকে যে ফাংশনটা দিয়ে দেওয়া আছে এই ফাংশনটাকে তুমি এখন 2 বার ডিফারেন্সিয়েশন করে ফেলো। তো চলো আমরা করি, পরেরটা পরে বোঝা যাবে। তো প্রথম যখন এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবে তাহলে কি লাগবে y1, মানে কি একবার ডিফারেন্সিয়েশন। দেখো y
আমি বলছিলাম y ইকুয়াল এফ অফ এক্স, তাকে একবার ডিফারেন্স কি লিখতে হয়, y1 লিখতে হয় বা ডিওয়াই বাই ডিএক্স লিখতে হয়। তো আমি এটা আমি বেল দিব না, আমি আমার মতন করে লিখবো y1। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে হবে 10x করলে হবে sec স্কয়ার x, ওকে, একবার ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এখন কি করা যায়, এখন তো ঝামেলা, এটাকে কি করা যায়, এটাকে আমাকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তাহলে দেখো y1 কে তুমি যখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করবে সেটা হবে কি y2, তার মানে y1 কে তুমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে ডাইরেক্ট লিখবে কি y2, এটা আমি একটু আগে বলেছি। এই জিনিসটাকে যখন তুমি সেকেন্ড টাইম ডিফারেন্স করতে যাবে তখন একটু মাথা চুলকাবে যে রে বাবা sec স্কয়ার x কে সেকেন্ড টাইম ডিফারেন্স করলে কি হবে। তো তখন তুমি নরমালি এটাকে চিন্তা করবে এভাবে sin x হোল স্কয়ার, এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো। তো এই জিনিসটাকে যখন তুমি ডিফারেন্সিয়েট করবে তখন তোমাকে আমি বলেছিলাম ভাইয়া এরকম যদি তুমি কখনো দেখো যে x এর জায়গায় x না বসে অন্য কেউ এসে তার জায়গাটা দখল করছে, তখনই সেটা চেইন রুলস। তাহলে আসলে চেইন রুলস অ্যাপ্লাই করি, এটাকে তার নিচে একটা দাগ দিয়ে এটাকে কি বলবো, x বলবো। তাহলে x স্কয়ার মানে কি টুয়াইস x লিখলে হাত কাঁপবে, তাহলে কি লিখবা sec x, 2 sec x, যাহার নিচে দাগ তাহাকে আরেকবার ডিফারেন্সিয়েশন। তাহলে ভাইয়া sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলতো, sec x ইনটু হচ্ছে কি 10x। আশা করি তোমাদের জিনিসটা বুঝাতে পেরেছি, এটা হচ্ছে চেইন রুলস। ওকে, এরপরে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে 2 sec স্কয়ার x ইনটু হচ্ছে 10x। এখন তুমি মাথায় হাত দিবা, কেন হাত দিবা, কারণ ভাই এখান থেকে তো আমার প্রমাণ জীবনে এটা আসবেই না। এখন আমি কি করব, ওকে, এখন কি করা যায় তুমি একটু চিন্তা করে দেখো তো যে কোনোভাবে কোনোটা সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। কোন সূত্র, ক্লাস 9-10 তুমি যে সূত্রগুলো শিখেছো, তুমি শিখছিলা যে sec স্কয়ার x মাইনাস 10 স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে sec স্কয়ার x ইকুয়াল হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার x। তাহলে তুমি সুন্দর করে এটাকে ভাঙায় লিখবা 1 প্লাস 10 স্কয়ার x ইন্টু হচ্ছে 10x। এখন কি করা যায়, এখন সুন্দর করে এই 10xটাকে এইভাবে পাশাপাশি লিখে দাও। এবার লিখলাম, ভাই এখনো তো আমার জিনিসটা মিললো না, কি করলেন এতক্ষণ ধরে। তুমি দেখো যে এই যে প্রশ্নের মধ্যে যে y ইকুয়াল টু 10x দেওয়া আছে, তার মানে যেখানে যেখানে 10x আছে ওখানে ওখানে তুমি কি বসা দিবা বলো তো, y বসা দিবা। তার মানে হচ্ছে ভাইয়া টুয়াইস y 1 প্লাস y স্কয়ার। এবার দেখা গেল যে আমার পুরোপুরি মিলে গেছে, তার মানে এটা অ্যান্সার কি বলতো, প্রুফড। ওকে, তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আসলে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা। একজন বলেছে যে ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন কেন, এটা কি ধরনের প্রশ্ন করেছো, আমি কি অ্যান্সার দিব এখানে, আসলে অ্যান্সার দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা, যে বলেছো তাকে অ্যান্সার দিই, আসলে এটা আসলে অনেক দিনের এক্সপিরিয়েন্স, তো মানে ক্লাস নিতে নিতে আসলে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখানে কিছু করার নাই। আর তোমরা হয়তো বা অনেকে জানো যে আমি উদ্ভাসে ক্লাস নিয়েছি 2016 সাল থেকে 2020 সালে, একদম করোনার কয়দিন আগে, করোনার হয়তো বা তোমার 1 সপ্তাহ বা 4-5 দিন আগে আমি লাস্ট ক্লাস নিয়েছিলাম উদ্ভাসে। এরপরে আর ক্লাস নেওয়া হয়নি। এরপর থেকেই তোমার মার্চে শুরু হয়ে গেল কি লকডাউনের পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে কিছু ভালো লাগে না, মনে হয় যে ক্লাস নেবো কিন্তু ক্লাস নেওয়ার কোনো অপশন নাই, কোথাও ক্লাস হয় না। তখন হঠাৎ করে চিন্তা করলাম যে কি করা যায়। তখন হঠাৎ করেই চিন্তা করলাম যে কোনো একটা প্ল্যাটফর্ম যদি খোলা যায় সেখান থেকে আমরা ক্লাস নিব। তো সাথে সাথে আমি প্রথমে যার সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে তোমাদের সবার প্রিয় হচ্ছে ইয়াসিন ভাইয়া, ঠিক আছে। মানে টোটালি প্রথমে তার সাথে শেয়ার করা যে এরকম করে আসলে মানে কোনো প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা। তখন বলছে ভাইয়া খুব ভালো আইডিয়া, এটা করা যায়। তারপর আমরা একে একে আব্দুর রহমান, তারপর তোমার শুভ ভাইয়া, তারপর তোমার ইয়াসিন, তারপর তোমার জিলানি ভাইয়া, তারপরে আরও যারা আছে তোমার বৃষ্টি আবু শুরু করে একে একে আমরা সবাই অ্যাড হয়ে আমরা এই বন্দি পাশলা প্ল্যাটফর্মটা তৈরি করছি। সেটা হচ্ছে আমাদের এপ্রিলের 21 তারিখে। বাট শুরুতে আমরাই তোমার ছিলাম, তোমরা যারা দেখতেছো ম্যারাথন ব্যাচে যারা ক্লাস নেয় তারাই আমরা স্টার্ট করেছি। তো আমাদের এপ্রিল মাসে 21 তারিখে কিন্তু আমাদের 1 বছর হবে। তো 1 বছর হতে কিন্তু আসলে আর বেশি দিন বাকি নেই। তো আশা করি তোমরা সেদিন সবাই থাকবে। আমরা অবশ্যই 1 বছর উপলক্ষে আমরা লাইভে আসবো। আমাদের বন্দি পাঠশালা যেহেতু 1 বছর হবে এপ্রিল মাসে 21 তারিখে, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবে, যেহেতু আমরা তোমাদেরকে এতদিন ধরে সার্ভিস দিচ্ছি। তো আমাদের 1 বছর উপলক্ষে তোমরা অবশ্যই থাকবে কিন্তু। আর এটা কিন্তু অবশ্যই সবাই খাতার মধ্যে লিখে রাখো যে বন্দি পাঠশালার প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে 21শে এপ্রিল।
ওকে, জন্মদিন, হ্যাঁ জন্মদিন। হ্যাঁ, প্রথমে কিন্তু প্রথম ক্লাসগুলো কিন্তু আসলে আমাদের এত চকচকা বা এত সুন্দর করে কিন্তু আমরা কখনো আসি নাই। তো প্রথমে যখন আমরা লাইভে আসছিলাম তখন কিন্তু আমরা আসলে পেন অন পেপারে এসেছিলাম। তো তোমার আব্দুর রহমান ভাইয়া যখন তার প্রথম লেকচারটা নিয়েছিল যে বন্ধুকে বাস দেওয়া, ঠিক আছে, তো এই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল যে বাংলাদেশের নাম করা যে প্ল্যাটফর্মগুলো আছে অনলাইনে, যাদেরকে তোমার মানে কি বলবো, বিশ্বের সবচেয়ে বা বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বা সবচেয়ে বড় ক্লাসরুম হিসেবে দাবি করে, তারা তার ওই জাস্ট প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিও দেখে তারা এত পরিমাণে মুগ্ধ হয়েছিল যে তাকে তারা ডাক দিয়েছিল সেই প্রথম ক্লাস দেখে তাকে ডাক দিয়েছিল। আব্দুর রহমান সাথে সাথে তাদেরকে একদম না করে দিয়েছিল। একই রকম ভাবে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাক্টরকে কিন্তু বাংলাদেশে বড় বড় প্ল্যাটফর্মরা কিন্তু হায়ার করতে চাইছিল। হায়ার বলতে কি, সহজ কথা, ভাড়া করতে চাইছিল। বাট আমরা আসলে বলছিলাম না, আমরা কারো ভাড়া খাটবো না, আমরা নিজেদের প্ল্যাটফর্ম দাঁড়া করাবো। তো সেখান থেকে আসলে আমাদের ধীরে ধীরে আজকে পর্যন্ত আমরা এই উপরে উঠা। এমনকি বাংলাদেশে এখন বড় বড় প্ল্যাটফর্ম যারা আছে তারা আমাদেরকে তাদের সাথে শেয়ারে যাইতে বলতেছে, কোলাবোরেশনে যাইতে বলতেছে, কিন্তু আমরা টোটালি বলছি যে না, আমরা কারোর সাথে কোনো শেয়ারে যাব না, কারোর সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাব না। বন্দি পাঠশালা স্বতন্ত্র হয়ে প্রথম থেকে ছিল এবং শেষ পর্যন্তই আছে। আরেকটা তোমাদেরকে বলি যে তোমার আব্দুর রহমান ভাইয়া প্রথম যখন পেন অন পেপারে ক্লাসটা নিয়েছিল, তার পরের দিন সকালে সে ইনভাইট পেয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে যারা দাবি করে। তো যাই হোক, সে সাথে রিফিউজ করে দিয়েছে যে আমি ক্লাস নিব না। তো আমি এখানে একটা বলবো কথা যে তখন আব্দুর রহমান ভাইয়া তার লাইফের প্রথম পেন অন পেপারে ক্লাসটা নিয়েছিল। তো তুমি একটু চিন্তা করো যে প্রথম ক্লাস আর বর্তমানে সে যে ক্লাসগুলো নেয়, সেই ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না? পার্থক্য থাকবে না। আমি বলবো যে পার্থক্য থাকবে। কারণ আমি উদ্ভাসে যখন প্রথম যখন আমি অফলাইনে ক্লাসটা নিয়েছিলাম, সেখানে আমার গুড আসছিল মাত্র, মানে তারা গুড ব্যাড অ্যাভারেজ দেয়, সেখানে আমার গুড আসছিল মাত্র 20%, ব্যাড আসছিল 70%, অ্যাভারেজ আসছিল 10%। তার মানে দেখো, আমার প্রথম ক্লাসে গুড ছিল মাত্র 20%। এটার উদ্ভাসের একটা রিভলিউশন শিট থাকে যেখানে গুড ব্যাড অ্যাভারেজ থাকে। তো সেখানে আমার গুড ছিল আমাদের 20%। তো সেটা আমি যদি কম্পেয়ার করি, হ্যাঁ আব্দুর রহমান ভাইয়া অনলাইনে প্রথম ক্লাসটা হিসেবে যদি আমি তাকে গুড দিতাম, আর এখনকার যদি আমি তাকে গুড দিতাম, তাহলে আমি তাকে তখন দিতাম হয়তো 30%, আর এখন তাকে আমি দিলাম কি 90% বা 100% তাকে আমি গুড দিব। কেন? কারণটা হচ্ছে যে তার ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। তো দেখো, তার ফার্স্ট ক্লাস পেয়ে অন্যান্য প্ল্যাটফর্মে পাগল হয়ে গেছে যে এত সুন্দর একটা ছেলে পেয়েছি, এত জোস ক্লাস নেয় প্রথম ক্লাস দেখে। বাট এখন ধীরে ধীরে সে নিজেকে ডেভেলপ করতে করতে এই পর্যায়ে আসার পরে সে নিজেকে 100% সে যেহেতু গুডে নিয়ে চলে আসছে, তাহলে তুমি চিন্তা করো যে সে বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু তাকে এখন হায়ার করতে বাধ্য। তার মানে ফার্স্ট ক্লাসে যেখানে তোমার আমি তাকে গুড দিতাম 20 থেকে 30%, ঠিক আছে, সেখানে অন্যান্য প্ল্যাটফর্মে তাকে দেখে পাগল হয়ে গেছিল। বাট এখন সে নিজেকে ডেভেলপ করতে করতে, বা আমরা সবাই নিজেদেরকে ডেভেলপ করতে করতে এই পর্যায়ে এসেছি। তার মানে বুঝতে পারতো যে আমাদেরকে এখন যে কোনো প্ল্যাটফর্ম হায়ার করার জন্য কিন্তু একদম পাগল হয়ে আছে। বাট আমরা কথা দিচ্ছি যে আমাদেরকে তোমরা বন্দি পাঠশালা ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে কখনো আমাদেরকে দেখবে না। আমাদেরকে দেখলেই তোমাদের যেন একটাই মাথায় আসে, হ্যাঁ ভাই, বন্দি পাঠশালা, শুধুমাত্র বন্দি পাঠশালা। ওকে, তোমরা দোয়া করবে যে আমরা যেন শুধুমাত্র বন্দি পাঠশালাতে থাকতে পারি। আমাদের যেন আসলে কোনো ধরনের লোভ, লালসা বা কোনো ধরনের আকাঙ্ক্ষা যেন আমাদের মধ্যে না আসে, আর আমরা যেন অন্য কোনো প্ল্যাটফর্মের দ্বারা যেন হায়ার না হয়ে থাকি। সেটা আমাদেরকে যত কোটি টাকায় আমাদেরকে অফার করবে না কেন, আমরা যেন হায়ার না হই। তোমরা আমাদের জন্য দোয়া করবে, হ্যাঁ, এই লোভটা যেন আমাদের মধ্যে না আসে, কারণ তোমাদের দোয়া কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, হ্যাঁ 21 এপ্রিল অনেকে লিখতেছে। গুড, অনেকে বলছে এটা যেন অনেক আগ্রহ হয়েছে। হ্যাঁ, এটা আসলে এটা একদম আমি যেটা তোমাকে বলছি একদম সত্যি কথা। তোমার আব্দুর রহমান ভাইয়ের কাছে পারলে আরো গল্প শুনিও যে আসলে কাহিনী কি, যে তাকে কেন হায়ার করছিল, হায়ার করতে চাইছিল বা কত টাকা দিয়ে অফার করেছিল, এটা জিজ্ঞেস করতে পারো। পার্সোনাল মেসেজ করে জিজ্ঞেস করতে পারবো না, তোমাকে লাইভ ক্লাসে জিজ্ঞেস করতে হবে। যদি তোমার আব্দুর রহমান ভাইয়ের যদি ইচ্ছা থাকে তাহলে বলবে, আর ইচ্ছা না থাকলে বলবে না। এটা পুরো তার উপর ডিপেন্ড করবে। আমার যতটুকু বলার দায়িত্ব ছিল আমি বলে দিছি। ওকে, এরপরে আমরা পরবর্তী ম্যাথে আসবো। y = ln x / x। এটা হলে প্রমাণ করো যে y2 = হচ্ছে 2 ln x - 3 / হচ্ছে x3। ওকে, আসো এই ম্যাথটা আমরা খুব সুন্দর করে ফেলি, একদম ভদ্রতার সহিত করব। দেখতে অনেক কঠিন, আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আমাকে বলেছে y2 মানে কি, দুইবার ডিফারেন্সিয়েশন। ওকে, আসো প্রথমে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি। ভাই এটা কোন সূত্র? ভাই এগুলো তোমাকে প্রতিটা শেখানো হয়েছে, u/v।
ইউ বাই ভি। ইউ বাই ভি এর ভাই নিয়মটা কি ছিল ভাই, এটা যদি ভি আর এটা যদি ইউ, তার মানে চোখ বন্ধ করে নিচে আগে ভি স্কোয়ার, ওকে লিখলাম। এরপর উপরে আগে ভি লিখবো, এরপর কি করবো ডিডিএক্স লিখবো, কাকে লিখবো ইউ কে, লন এক্স, আজীবন একটা মাইনাস। এরপর এখানে যে কাজটা করছে এটা এখানে উল্টাই দেবো, আগে লিখবো লন এক্স, পরে লিখবো কি ডিডিএক্স এক্স। ওকে, তাহলে এখান থেকে তোমার লন এক্সকে করলে বা 1 ln x তোমার যাই বলো না কেন, কি আবার ভুল ধরিও না যে ভাই ভুল কথা কয়। ওকে, তাহলে কাটাকাটি করার পরে 1 ln x বা ln x ডিভাইড হচ্ছে x স্কোয়ার। ওকে, এখন কি করা যায়, এটা আমার y1। এবার পরবর্তী লাইনে গিয়ে আমি y2 নিব, মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে দুইবার যদি ডিফারেন্সিয়েশন করে একই রকম ভাবে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি, এবার আরেকটু কঠিন হয়ে গেছে, সমস্যা নেই আমরা পারবো। এই যে ভি স্কোয়ার, এখানে ভি কপি, আমি লিখে দিই তোমাদেরকে। ডিফারেন্সিয়েশন করবো কাকে, এবার ইউ কে, আজীবনের জন্য মাইনাস। এবার এখানে যে কাজটা করেছে এখানে তার উল্টা কাজটা করো, 1 ln x ddx x স্কোয়ার। ওকে, দেখি কি করা যায়। y2 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, দেখো তো যে এখানে কিন্তু গুণ আছে, একটা গুণ দিলাম, হ্যাঁ 1 কে করলে 0 আর ln x কে করলে 1/x, আর আগে থেকে একটা মাইনাস তো আছে, মাইনাস 1 ln x, আর x স্কোয়ার করলে কি হয় বলতো ভাই 2x হয়, লিখে ফেললাম। আর নিচে কি আছে x⁴ আছে। ওকে, তাহলে এখন আমি এখান থেকে বলতে পারি মাইনাস x, কেন, কারণ এই যে কাটাকাটি করলাম, মাইনাস 2x প্লাস 2x ln x। কি করলেন ভাই, এটা কিছু করিনি ভাইয়া, 2x যেটাকে গুণ করে দিচ্ছি আর মাইনাস তো আছে x⁴। এখন এমন একটা কাজ করব যে কাজটা কেউ বুঝা পাবে না যে আমরা এখানে এত একটা শর্টকাট করেছি। সেই শর্টকাটটা কি, অন্য কাজ, অন্য কলম নেই। -1 -2 প্লাস 2 ln x ডিভাইড বাই হচ্ছে x কিউব, 2 ln x -3 ডিভাইড হচ্ছে x কিউব, প্রুফড। ভাই এখানে আবার কি করলেন কিছুই বুঝলাম না। অল্প একটা কাজ করছি, কি অল্প কাজ, আমি উপর থেকে x কমন নিছি, নিচ থেকেও x কমন নিছি, উপর থেকেও x কমন নিছি, নিচ থেকে x কমন নিয়ে কাটে দিচ্ছি। কাটে দেওয়ার পর আমার এখান থেকে x কমন হলো -1, এখান থেকে x কমন নিয়ে হচ্ছে -2, এখান থেকে x কমন নিয়ে কি হয়েছে 2 ln x, আর এখান থেকে x কমন নিয়ে কি হয়েছে x কিউব, আর এই x আর এই সামনের x কাটে গেছে। এটা এমনভাবে তুমি লিখবা যে সারও টের পাবে না যে তুমি কি করছো। যাই হোক, তার তো অনেক খাটাখাটি করে ও আচ্ছা এই তো চালাকি করছে আমার সাথে, অনেক চালাকি করছে, এই চালাকি করার জন্য তোমাকে হয়তো ফুল মার্ক দিতে স্যার বাধ্য হবে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে দেখবে যে আমার প্রমাণটা চলে আসছে। হ্যাঁ, এক্স কমন গেছে। তো আমরা দুটো সহজ ম্যাথ করলাম, তো এবার আমরা কঠিন ম্যাথ করব, কারণ কঠিন ম্যাথ আমাদেরকে করতে হবে, কারণ কঠিন ম্যাথ যদি আমরা না করি তাহলে আসলে আমরা কি করব জীবনে, আমাকে তো কঠিন ম্যাথ করতেই হবে। চলো আমরা এখন কঠিন ম্যাথ করি। দেখতে কঠিন মনে হবে কিন্তু আসলে এত কঠিন হবে না অঙ্কটা। y ইকুয়াল টু sin ইনভার্স x হোল স্কয়ার, এটা হলে তোমাকে তারা প্রমাণ করতে বলবে, আমি এত আচ্ছা লিখি, প্রুভ দ্যাট ওকে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y2 মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আরেকটা ম্যাথ দিব, সেটা হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে সাইন রুট ওভার y, এটা হলে প্রুভ করতে বলবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1, এটা কি y1 হবে, আচ্ছা y2 হবে। ওকে, তো এই দুটো ম্যাথ আমরা এখন করব, তোমাকে একটু ভালো মতন করে বুঝতে হবে ভাইয়া। তুমি বলো যে ভাই দুটো ম্যাথ তো অবশ্যই আলাদা আলাদা, তো এখানে সাইন ইনভার্সের জায়গায় সাইন ইনভার্স এক্স এর জায়গায় কিন্তু কজ ইনভার্স এক্সও থাকতে পারে, আবার এখানে কিন্তু ভাইয়া টেন ইনভার্স এক্সও থাকতে পারে। কিন্তু ভাইয়া তুমি যদি আমার এই অঙ্কটা বুঝতে পারো তাহলে তোমাকে এখানে সাইন ইনভার্স দোক, কজ ইনভার্স দোক বা টেন ইনভার্স দোক, যাই দোক না কেন তুমি কিন্তু অবশ্যই পারবে। ওকে, তাহলে চলো আমরা এই অঙ্কটা একটু দেখে আসি। y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। প্রথমে কি করবা ভাইয়া, প্রথমে চোখ বন্ধ করে আপনি একবার ডিফারেন্সিয়েশনটা কইরা দেন। তো যখন ডিফারেন্সিয়েশন করতে যাবে তখন তো অবশ্যই বাধা পাবে, কারণ এখানে তো ভাই এক্স নাই, তো একটা দাগ দিয়ে দাও, দাগ দেওয়া মানে জিনিসটা এক্স হয়ে গেল। এখন এক্স স্কোয়ার মানে কি হবে, টুয়াইজ এক্স, এক্স লিখতে গেলে হাত কাঁপবে, তাহলে লিখবে কি সাইন ইনভার্স এক্স। এরপরে এই সাইন ইনভার্স এক্সকে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করবে, তাই না, কারণ যার নিচে দাগ তাকে কি করতে বলছে, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো ভাইয়া এটা বারবার ডি এক্স লিখলে আসলে মানে তুমি যে বস ম্যাথে হবা এটা আসলে কখনো প্রকাশ পাবে না। এই জন্য কি করবা, এই কাজটা একবারই করবা, যে হ্যাঁ সাইন ইনভার্স এক্সকে আমি যদি এখন আরেকবার ডি এক্স করি তাহলে আমার জিনিসটা কি হবে 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হবে।
লিখে ফেলো। ওকে, এরপরে কি করা যায়, এই যে জিনিসটা আছে 1/√1 - x, এটা তুমি বাম পাশে পাঠিয়ে দাও। y1√1 - x² ইকুয়াল টু হচ্ছে 2 sin ইনভার্স x। ওকে ভাইয়া, বুঝলাম। এখন কি করবেন, মনে রাখবে ভাইয়া, এই সব অঙ্কের ক্ষেত্রে তোমাকে যদি তারা এখানে cos ইনভার্স দিত, তুমি এরকম একটা √ওভার পাইতে। তো এই যে আমাদের তোমার √ওভার যে আসতেছে, এই √ওভার কিন্তু খুবই খুবই প্যারা দেয়। √ওভার মানে হচ্ছে পেইন দেয়। তো যেহেতু আমাদেরকে পেইন দিচ্ছে, সেহেতু আমরা কি করতে পারি ভাই, √ওভারটাকে সরাই দেন, তাহলে ঝামেলা শেষ। হ্যাঁ, আমি এখন √ওভারটাকে সরিয়ে দিব। তাহলে এখন আমি সব পুরোটাকে স্কোয়ার করে দিব, 4 sin ইনভার্স x হোল স্কোয়ার। তো আসলে তোমাদের জিনিসটা আমি বুঝাতে পেরেছি যে আমি অ্যাকচুয়ালি এখানে কি করছি, যে এই √ওভার আমাকে প্যারা দিচ্ছিল, এই জন্য আমি সুন্দর করে এটাকে স্কোয়ার করে দিছে। ওকে, এরপরে আমি যখন তোমার এটাকে কিছু করতে যাব, তার আগে একটু চিন্তা করতে হবে। কি চিন্তা, যে এখানে তো আবার সাইন ইনভার্স এক্সটা খুব প্যারা দিচ্ছে, কারণ দেখলেই তো ভয় লাগে, দেখলেই ভয় লাগে। সেখানে আবার এটাকে আমি যখন ডিফারেন্সিয়েশন করতে পারবো, আরো তো পেন দিবে। তাহলে কি করা যায়, এই জিনিসটা মানে আমি কি লিখতে পারি দেখো তো, যে এই যে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, এই সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মানে অ্যাকচুয়ালি কি ছিল আমার এখানে দেওয়া, তো ভাই এটার মধ্যে ওয়াই দেওয়া ছিল। তাহলে আমি কি এটা বলতে পারি না যে ভাই এটা মানে হচ্ছে 4y, কারণ এই পুরো জিনিসটা বা এই যে এতটুকু জিনিস মানে তো হচ্ছে আমার y। তাহলে আমি কি বলতে পারি না 4y আর এটা লেখা একই কথা? হ্যাঁ ভাই, একই কথা, বোঝা গেছে, গুড। তাহলে আমি এখন সুন্দর করে এই জিনিসটা মুছে দিয়ে জাস্ট ডিরেক্ট লিখলাম হচ্ছে 4y। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে ভাই এখানে অ্যাকচুয়ালি কি করছিল, সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার চলে আসছিল, ভাই এখানে এটাকে y বানিয়ে দিয়েছে। ওকে, এখন কি করা যায়, এখন হচ্ছে আমাদের আসল খেলা ম্যাথের মধ্যে, যে এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে আমরা ভি ধরবো। অর্থাৎ আমরা এখন লেফট সাইডও ডিফারেন্সিয়েশন করব, রাইট সাইডও ডিফারেন্সিয়েশন করব। আর আমরা ইউ ভি এর ডিফারেন্সিয়েশন কিন্তু সবাই জানে, এটাকে নর্মালি ডিফারেন্সিয়েশন করবে। ওকে ভাই, দেখো ইউ কে ঠিক রেখে ভি কে ডিফারেন্সিয়েশন মাইনাস আজীবনের জন্য, না মাইনাস কি না প্লাস, আজীবনের জন্য হলো প্লাস। এরপরে ভি কে ঠিক রেখে ইউ কে আজীবনের জন্য ডিফারেন্সিয়েশন, ওকে, ইকুয়াল টু, অনেকে দেখছি আমি এখানে 4y রাখে দেয়। আরে কি সমস্যা, এখানে তো ডিফারেন্সিয়েট করছি, এখানে আবার কিসে কি, মনে হয় এক পাশে ডিফারেন্সিয়েট করলে তো কখনো হবে না, তোমাকে তো এ পাশে ও পাশে মিলে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি করো ভাইয়া, এই যে ভাইয়া 4yটাকে ডিফারেন্সিয়েট করো, এটা ভাই কেমনি ডিফারেন্সিয়েট করবো, এই যে দেখো ভাই আমি সূত্র লিখে দিয়েছি যে তোমার y1 স্কোয়ার হলে যদি এটা হয়, তাহলে শুধুমাত্র তুমি যদি y কে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে ভাইয়া, জাস্ট y1, শুধুমাত্র y কে ডিফারেন্সিয়েট কি হবে, y1 হবে। কারণ আমি এখানে তোমাকে বলছিলাম যে এখানকার y ডিফারেন্সিয়েট করলে কি হয়, y1। তাহলে অবশ্যই এখানে কি বলবো বলতো, 4y1, কারণ y কে ডিফারেন্সিয়েট কি হবে, y1 হবে। এবার এই লাইনটা খুব সুন্দর করে বুঝানো, y1 স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে করলে কি হবে, মাইনাস 2x, কেন, কারণ এটা করলে 0 মাইনাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, আর y1 স্কোয়ার এটা ভাই ঝামেলা। দেখো তো আমি তোমাকে বলছিলাম যে y1 স্কোয়ারটাকে সূত্রাকারে মুখস্থ লাগবে, অনেক অনেক জায়গায় কাজে লাগবে। ওকে, বসা দাও, এটা মানে হচ্ছে এটা 2y1 y2 4y1। এখন কি করবেন ভাইয়া, এখন আমাকে দেখতে হবে যে আমার আসলে প্রমাণে কি করতে বলছে। প্রমাণে তো ভাই অনেক বড় একটা কিছু করতে বলছে। তো আমি সাধারণত ক্লাসের মধ্যে এটা বলি যে তোমরা এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে একটু দেখবা যে তোমার এখানে অ্যাকচুয়ালি নাম্বারটা কত আছে, একটা সংখ্যা আছে না, এই সংখ্যাটা আসলে কত। কারণ ভাই এখানে কি তোমার কোনো সংখ্যা আছে, চলো না ভাই এখানে কোনো নাম্বার দেখতে পাচ্ছ, মানে কোনো ধ্রুবক বা এরকম কোনো সংখ্যা নাই, গুড। তখন আমি বলি কি যে তুমি একটু এটার দিকে তাকাও, এখানে কি দেওয়া আছে ভাই, এখানে -2 দেওয়া আছে, -2। তাহলে এই যে 4y1 এটাকে তুমি যদি বাম পাশে নিয়ে যাও, তাহলে কি হবে ভাইয়া, -4y1 হবে ভাইয়া। ওকে, তাহলে আমি যদি এখন -2 আনতে চাই, তাহলে এই -2টা আমার কোথায় থেকে আসতে পারে ভাই, অনেক জায়গা থেকে আসতে পারে, কিন্তু ভাইয়া এই টার্মটা অনেক ছোট, এই জায়গা থেকে -2টা আসবে। তাহলে ভাই এই জায়গা থেকে যদি -2টা আসলে কি করতে হবে তোমাকে, এইখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টুয়াইস y1 দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করে দিবা। আবার বলছি, প্রত্যেকটা পদ থেকে তুমি টুয়াইস 1 ভাগ করে দিবা, অথবা এটাও বলা যায় যে আমরা এখানে টুয়াইস y1 কমন নিব প্রত্যেকটা পদ থেকে। তাহলে টুয়াইস y1 তুমি যদি কমন নিয়ে নাও, তাহলে তুমি দেখো এখান থেকে তোমার কি পড়ে থাকবে, টুয়াইস y1 তুমি এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার থাকবে হচ্ছে -xy1। কেন, কারণ তোমার দেখো মাইনাস তোমার এই যে 2 বাদ গেছে আর এখান থেকে y1 বাদ গেছে, আমার থাকবে কি -xy1। একই রকম ভাবে তুমি এখান থেকে কি বাদ দিবে, টুয়াইস y1 বাদ দিবে, তাই তোমার থাকতেছে কি দেখো তো, যে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার আর y2, আর এখান থেকে কি দাঁড়াচ্ছে বলতো, -2। এবং দেখো যে এই জিনিসটাই তোমাকে কিন্তু তারা কিন্তু কি বলতো এখানে প্রুভ করতে বসে, যা সেগুলো সাজায় গুছায় লিখবা তাহলে হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো সবসময় মনে থাকবে না, সবসময় মনে না থাকলে আমি ক্লাসে এটাই বলে দিই। দেখো তুমি এখানে ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করছো, রাইট সাইডে যেহেতু তুমি তাকে লেফট সাইডে নিয়ে আসছো,
এরপরে তুমি ক্যালকুলেশন করবা, কারণ ক্যালকুলেশন করার পরে তোমাকে এই জিনিসটা আনতেই হবে বা আসতেই হবে, যদি না আসে তুমি ভুল করছো। তাহলে কি সহজ উপাদান, সহজ সমাধান? সহজ সমাধান কিছু না ভাই, তুমি এটার পরে তুমি চোখ বন্ধ করে প্রমাণটা লিখে দিবা, তাই তোমার অ্যান্সার চলে আসবে। কারণ তুমি যদি কোনো কিছু ভুল না করে এটার পরে তোমার এই প্রমাণটা আসতে বাধ্য। কারণ প্রমাণ হইলে আমাদের জন্য এটা একটা সুবিধা থাকে যে আমরা ইচ্ছা করলে প্রমাণের আগে এক লাইন স্কিপ করে আমরা ডিরেক্ট প্রুফটা লিখে দিতে পারি। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, ওকে, তোমরা ভিউ দেখো না, তোমরা জাস্ট ক্লাসটার দিকে তাকাও, ক্লাস দেখো। ভাই কোশ্চিনে একটু ভুল আছে, y2 মাইনাস, হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাহলে আমাদের এই জায়গাতে y1 হবে, এখানেও y1 হবে, আর এখানে তো y1 আছে। ওকে, এবার ঠিক আছে, ঠিক আছে। এই দেখো তোমরা নিজেরা কিন্তু ধরে ফেলতে পারছো যে আমাদের কোশ্চিনের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কি ছিল বলতো, ভুল ছিল। ওকে, তাহলে ভাই 1 নাম্বারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এবার চলে আসি 2 নাম্বারে। তো 2 নাম্বার ম্যাথটা আমি কখনোই পুরোটা করে দিব না, কারণ পুরোটা করে তোমরা নিজেরাও নিবে না, বলবে হ্যাঁ ভাই এটা আমরা বুঝতে পেরেছি। দেখো এই জিনিসটা দিছে, তোমরা ভাই এই জিনিসটা অনেক অনেক কঠিন একটা জিনিস, বাট দেখো এই ম্যাথ আর এই ম্যাথ হলে একই কথা। কিভাবে দেখো, আমি এখানে √y রাখবো sin ইনভার্স x। ওকে, √y ইকুয়াল টু sin ইনভার্স x। ওকে, তাহলে y ইকুয়াল টু আমি কি লিখতে পারি ভাই? y ইকুয়াল টু আপনি লিখতে পারেন হচ্ছে, আমি যদি এখানে √টাকে সরাই দিই, আমি স্কোয়ার করতেছি, তার মানে অ্যাকচুয়ালি আমি লিখতে পারি কি sin ইনভার্স x হোল স্কোয়ার। অর্থাৎ আমি এখান থেকে √y আর সাইনটাকে পাশে পাঠিয়ে দিলে sin ইনভার্স x, তাহলে y ইকুয়াল টু sin ইনভার্স x, তারপর কি হবে স্কোয়ার করে দিচ্ছি আমি উভয় পক্ষে sin ইনভার্স x। তাহলে এখন তুমি আমাকে বলো ভাই এটা লেখা যা কথা এটা লেখা কি একই কথা না? হ্যাঁ ভাই একই কথা। তার মানে তোমাকে পরীক্ষাতে এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে, তখন তুমি জিনিসটাকে একটু সাজিয়ে ঠিক এভাবে করে নিবে নিজ দায়িত্বে। এই জন্য আমি দেখো প্রমাণটা কিন্তু কি বলতো, একই রকমের প্রমাণটা আমি দিচ্ছি তোমাকে এখানে। ওকে, হ্যাঁ অনেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখান থেকে আরো দুটো ম্যাথ করব, এবং তোমরা এখান থেকে অবশ্যই ক্লিয়ার ধারণা পেয়ে যাবে যে আসলে পর্যায়ক্রমিকের অঙ্কগুলোকে আমরা কিভাবে খুবই সহজে করতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। আমরা 1 নম্বরে দিলাম যে y ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার a sin ইনভার্স x। এটা হলে আবার তোমাকে প্রুফ করতে বলবে, আমি এত কিছু লিখতেছি না, প্রুফ করতে বলবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস হচ্ছে x y1 ইকুয়াল হচ্ছে a স্কোয়ার y। এখানে আরেকটা ম্যাথ আমি দেবো, এই ম্যাথটা তোমরা করবা। y ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার 10 ইনভার্স x। এটা হলে তোমাকে প্রমাণ করতে বলবে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস হচ্ছে টুয়াইজ x মাইনাস 1 y1 ইকুয়াল টু কত 0। এটা তোমাকে প্রমাণ করতে বলবে। আচ্ছা, এখন তুমি একটু দেখো প্রথম ম্যাথে y ইকুয়াল টু e টু দি পাওয়ার a sin ইনভার্স x। এটা হলে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো ভাইয়া এই জিনিসের মধ্যে তুমি এখানে কি y2 y1 এরকম কিছু কি দেখতেছো? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। তার মানে তোমাকে অ্যাকচুয়ালি 2 বার ডিফারেন্সিয়েশন করে তোমাকে এই অ্যান্সারটা নিয়ে আসতে হবে। তো চলো আমরা প্রথমে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলি। তাহলে y1 আগে আমি অঙ্কটা তুলি। ওকে, তো প্রথমে এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে ফেলি। তাহলে এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার e টু দি পাওয়ার x তো নাই, তার মানে এটা নিচে দাগ দিতে হবে। e টু দি পাওয়ার x মানে কি হবে, e টু দি পাওয়ার x হবে। ওকে, এখন যাকে আমরা x ধরছি তাকে কি করতে হবে ভাইয়া? ভাই তাকে তো আপনি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে বলছেন। তাহলে ভাই a sin ইনভার্সকে তুমি যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে ভাই বলো তো? a আর sin ইনভার্স x মানে কি 1/√1 মাইনাস x স্কোয়ার। তাহলে কি করলেন ভাইয়া? কিছুই করি না তেমন কিছু আমি ভাইয়া, যে e টু দি পাওয়ার x যার নিচে দাগ দিয়েছি তাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করছি। ওকে, এরপরে এই জিনিসটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখবো a /√1 মাইনাস x স্কোয়ার। ওকে, তো আমি এরকম অঙ্ক তোমাকে এর আগে একটা করিয়ে দিয়েছিলাম, তখন বলেছিলাম যে নিচে যেহেতু √1 মাইনাস x স্কোয়ার আছে তাকে আমরা বাম দিকে নিয়ে আসে গুণ করে দিই। এটাকে সামনে দাও a e টু দি পাওয়ার sin ইনভার্স x। ওকে, এখন কি করা যায়? এখন ভাইয়া আমার যেহেতু √টা খুব ঝামেলা করতেছে বা পেইন দিচ্ছে, এই জন্য আমি স্কোয়ার করে ফেলি। তাহলে y1 স্কোয়ার
1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার তারপরে e টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, তুমি জাস্ট কি করলে বলো তো, এখানে জাস্ট তুমি স্কোয়ার করে দিলে পুরোটাকে। এখন তুমি আমাকে বলো যে এখন তুমি এই বাকিটুকু নিজ দায়িত্বে করতে পারবে কিনা। এখন তোমাকে আমি আসলে আর করে দিব না, কারণ তুমি বুঝতে পারছো যে ভাইয়া তোমাকে এটাকে ইউ ধরতে হবে, এটা তোমাকে ভি ধরতে হবে, ভি ধরার পর আবার তুমি এটা মানে ওয়াই ধরবে, ওয়াই ধরে তোমাকে বাকিটুকু করতে হবে। তো আমি আশা রাখতে পারি যে তুমি কিন্তু ওকে, তো আমি আশা রাখতে পারি যে তুমি কিন্তু এখন এই পরেরটুকু যে আছে এই পরেরটুকু তুমি কিন্তু নিজ দায়িত্বে করতে পারবে, কারণ তোমাকে এখানে ইউ ভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। আবার এটা মানে তুমি কি লিখতে পারো, ওয়াই লিখতে পারো, আমার জিনিসটা ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার দেখো ওয়াই স্কোয়ার আমি তোমাকে ডিফারেন্সিয়েশন শিখিয়ে দিয়েছি, 2y ইন্টু y1 শিখিয়ে দিয়েছি। তার মানে এই পরবর্তী যে টার্মটা আছে এখান থেকে তুমি কিন্তু খুব সহজে নিজ দায়িত্বে ডিফারেন্সিয়েশন করে তুমি কিন্তু এই প্রমাণটা করে ফেলতে পারবে। তো এই অঙ্কটা একদমই সহজ ছিল, প্রথম অঙ্কটা। এবার আমি এখানে তোমাকে লাস্ট আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো যে এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা বিভিন্ন জায়গাতে এইভাবে পরীক্ষাতে আসলো যে লন ওয়াই ইকুয়াল টু হচ্ছিল টেন ইনভার্স এক্স দিয়ে তোমাকে এই প্রমাণটা করতে বলছিল। অর্থাৎ কিছু বই দেখবে যে এটা আছে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, আবার কিছু বই আছে লন ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স। তবে এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কথা নাকি একই অঙ্ক, বা এইটা লেখা যা কথা এটা লেখা একই কথা। কিভাবে? কারণ তোমাকে অলওয়েজ এখানে শুধুমাত্র ওয়াই কে রাখতে হবে। হ্যাঁ, তাহলে ওয়াই ইকুয়াল টু লন যদি ডানে চলে যায় তাহলে ই হবে আর পাওয়ারটা উপরে চলে যাবে। তার মানে দেখো অ্যাকচুয়ালি এটা লেখা যা কথা এটা লেখা কি বলতো একই কথা। তার মানে আবারও বলতেছি লন ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স এরকম টাইপের কোনো অঙ্ক দিলে তুমি শুধুমাত্র সিঙ্গেলে ওয়াই কে রাখবে, বাকিটাকে পাশে পাঠিয়ে দিবে। একটু আগে আমি যেমন তোমাকে ওই তোমার এই অঙ্কটা করালাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন রুট ওভার ওয়াই, এরকম তো মনে ছিল তাই না? তো এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে করেছিলাম ঠিক একই রকম ভাবে। তার মানে আমরা শুধুমাত্র ওয়াই কে রাখবো আর সব কিছুকে আমরা কি বলতো অন্যদিকে পাঠিয়ে দিব। হ্যাঁ, অনেকে লিখছে জি ভাইয়া পারবো, কারণ আমি যদি তোমাকে একদমই বেসিকটা বলে দিয়েছি তার মানে তোমাকে অবশ্যই পারতে হবে, না পারলে তো আসলে হবে না। একদম লিখছে ঝাপসা, না ঝাপসা দেখা যাবে না, তুমি একটু তোমার ফোনটা ঠিক করো তাহলে আসলে তুমি আর আসলে ঝাপসা দেখতে পারবে না। ওকে, তো এই পর্যায়ক্রমের মধ্যে তোমরা যদি এই ফর্মুলাগুলো যদি একটু নিজ দায়িত্বে মনে রাখতে পারো তাহলে কিন্তু আসলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে স্পর্শকের ঢাল। একটা হচ্ছে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ আর বোর্ডে আসা কিছু ম্যাথ। তো প্রথমেই হচ্ছে তোমার স্পর্শকের ঢাল। ওকে, আমি কিন্তু তোমাদের একদম অন্তরীকরণের বেসিকে কিন্তু বলেছিলাম যে আসলে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বলতে বোঝায় যে কোনো একটা বক্ররেখা তুমি যদি চিন্তা করো, কোনো একটা বক্ররেখাতে তুমি একটা বিন্দু দিলে, ঠিক আছে, এই যে একটা পয়েন্ট দিলে, ঠিক আছে, এই পয়েন্টে স্পর্শকের ঢালকে আমরা কি বলছিলাম বলতো, তোমার অন্তরীকরণ বলেছিলাম। আবার বলছি যে কোন একটা বক্ররেখা একটা নির্দিষ্ট বিন্দুতে তোমার অঙ্কিত স্পর্শকের, এই যে অঙ্কিত আমি একটা স্পর্শক আর ছেদক তোমাকে আমি বুঝিয়ে দিয়েছিলাম, তাহলে অঙ্কিত স্পর্শকের ঢালকে আমরা কি বলি বলতো, তোমার ডিফারেন্সিয়েশন বলি। তো এখন আমি জিনিসটা একটু ভালো মতো তোমাকে বুঝাই দিই। দেখো যে এই যে তোমার বক্ররেখাটা আছে এটার নাম হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স। ওকে, আর এই যে একটা পয়েন্ট আছে এই পয়েন্টে আমি একটা স্পর্শক মানে একটা সরলরেখা অঙ্কন করেছি, সেই বিন্দুটা হচ্ছে x1 y1। ওকে, তো আমরা স্পর্শকের ঢালটা আসলে কিভাবে পাবো? মনে রাখবা যে একটা বক্ররেখার যে কোনো পয়েন্টে তুমি যদি তার ঢালটা বের করতে চাও, বা প্রশ্নের মধ্যে তোমাকে ঢাল নামে কোনো কথা বলে বা স্লোপ নামে কোনো কথা বলে, চোখ বন্ধ করে ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে দিবে এবং ওটাই হচ্ছে ওই বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল। আবার বলতেছি, যখন এর ঢাল নামের কোনো একটা শব্দ দেখতে পাবে চোখ বন্ধ করে সেখানে ডিফারেন্সিয়েশন মানে ডিডিএক্স করে ফেলবে, একদম নর্মাল একটা জিনিস। ওকে, তাহলে আমাকে এখন তারা এখানে যে ফাংশনটা দিচ্ছে আমি তাকে একবার ডিফারেন্সিয়েশন করবো, ওয়াইকে আমি ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এই যে তোমার ফাংশনটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করে তার রেজাল্টটা কি হবে? ভাই আপনি তার নাম দেন নাই, তো আমি বললাম যে হ্যাঁ ভাই এটাকে ডিফারেন্সিয়েট করলে এরকম কোন একটা রেজাল্ট আসবে। আমি ধরে নিচ্ছি যে আমি এখানে তোমাকে যে ফাংশনটা দিচ্ছি আমি এখন যাচ্ছি এই বক্ররেখার উপর যে কোনো বিন্দুতে তার ঢালটা কি হবে। তাই বললাম যে হ্যাঁ ভাই তাহলে তোমাকে যে ফাংশনটা দিছি তুমি চোখ বন্ধ করে তাকে একবার ডিফারেন্সিয়েশন করলে, হ্যাঁ করলাম, তাদের রেজাল্টটা কি হবে? রেজাল্ট আমি জানি না কি হবে, যে কোনো একটা ফাংশন। তাই বললাম হ্যাঁ তার রেজাল্ট হবে এটাই 3x + y।
তাহলে এখন এই বক্ররেখার যে কোনো বিন্দুতে আমি অ্যাকচুয়ালি ঢাল পেয়ে গিয়েছি, কিন্তু আমার একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল দরকার, নির্দিষ্ট বিন্দুতে। সেই নির্দিষ্ট বিন্দুটাকে সেই নির্দিষ্ট বিন্দু পি বিন্দুতে ঢাল দরকার। পি বিন্দুতে ঢাল মানে অ্যাকচুয়ালি আমি কি বলতো, এই যে সরলরেখাটা সেটা ঢাল পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এই পি বিন্দুতে আমি এখন ঢালটা বের করতে হলে কি করতে হবে বলতো, এই যে পি বিন্দু যে আসছে স্থানাঙ্কটা, এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি কি করবো, সিদ্ধ করে দেবো। তাহলে 3x1 প্লাস হচ্ছে y1। তার মানে মনে রাখবা যে কোনো বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে তুমি যদি ঢাল পেতে চাও, তাহলে তোমার কি কি কাজ করতে হবে, ওই ফাংশনটাকে প্রথমে ডিফারেন্সিয়েশন করে দিবে, তারপর ওই যে নির্দিষ্ট বিন্দু আছে ওই নির্দিষ্ট বিন্দু এখানে সিদ্ধ করে দিবে, তারপর তুমি যা পাবা সেটা হচ্ছে তোমার কি বলতো, যে ওই বক্ররেখার ওই নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢাল। ওকে, তার মানে সহজ কথাতে ঢাল বলা মানে ডিফারেন্সিয়েশন, আর ওই বিন্দু দিয়ে সিদ্ধ করলে ওই নির্দিষ্ট বিন্দুতে আমরা তার ঢালটা পেয়ে যাব। ওকে, এখন আমি চাচ্ছি কি, আমার ঢাল বের হয়ে গেল, এখন আমি যাবো হচ্ছে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ আমি কিভাবে বের করবো। তো আসলে স্পর্শকের সমীকরণ আমরা কিভাবে বের করবো, এর জন্য আমাদেরকে এখন সরলরেখার কথা চিন্তা করতে হবে। স্পর্শকের সমীকরণ তুমি একটু চিন্তা করো, এখানে স্পর্শক বলতে কি অ্যাকচুয়ালি একটা, বা অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইন, মানে একটা সোজা একটা, মানে একটা সরলরেখা, এটা বলতে আমি স্পর্শকের সমীকরণ বোঝাচ্ছি। তাহলে একটা সরলরেখার সমীকরণ, আমাদের সরলরেখার ক্লাসগুলো হয়তো তোমরা করছো, বাট এই চ্যাপ্টারটা এখন পাওনি, সেটা 3.5। এই 3.5টা অ্যাকচুয়ালি তোমার প্রায় 14টা টাইপ আছে। 3.5 মানে হচ্ছে 14টা টাইপ আছে। তুমি কি চিন্তা করো যে একটা চ্যাপ্টারের মধ্যেই, একটা চ্যাপ্টার জাস্ট 3.5, এটার মধ্যে 14টা টাইপ আছে, ঠিক আছে? এই 14টা টাইপ যখন তুমি করবা তখন তুমি আসলে মানে পুরো পাগল হয়ে যাবা যে আসলে একটা চ্যাপ্টারের ভিতরে এতগুলো টাইপ কিভাবে থাকা সম্ভব। অলরেডি তোমরা 3.4 পর্যন্ত করেছো, এবং আমরা কিন্তু বলেছি যে আমাদের যে প্রিমিয়াম যে ভিডিওগুলো আছে, সেই প্রিমিয়াম ভিডিওগুলোর মধ্যে শুধুমাত্র কিন্তু আমি ফার্স্ট বার থেকে শুধুমাত্র সরলরেখাটা আমি ওপেন করবো, আর তোমাদের বোনাস হিসেবে আমি তোমাদের কিন্তু নির্ণয় একটা দিয়েছিলাম, বাট আর কিন্তু কোনো তোমাদের এখান থেকে ভিডিও প্রিমিয়াম কোনো ভিডিও কিন্তু আর আসবে না। এবং তোমরা যখন 3.5টা দেখবে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে যে একটা চ্যাপ্টারের ভিতরে এতগুলো টাইপ কিভাবে থাকা সম্ভব। বুঝা গেছে? মানে আসলে প্রত্যেকটা টাইপ এখানে খুঁটে খুঁটে দেখানো হয়েছে, শুধুমাত্র আমাদের প্রিমিয়াম ভিডিও সরলরেখা না, আমাদের আদার্স যে আরো প্রিমিয়াম ভিডিওগুলো আছে সেগুলো আমাদের টোটাল সব ওয়েবসাইটের মধ্যে আছে। সেই প্রিমিয়াম ভিডিওগুলোতেও কিন্তু একই রকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা একদম ডিটেলসলি এখানে বুঝিয়েছি। ওকে, তো আমরা সেই স্পর্শকের সমীকরণ কি হবে, তুমি একটু চিন্তা করো। স্পর্শক বলতে অ্যাকচুয়ালি এই সরলরেখার সমীকরণ। এখন এই সরলরেখার সমীকরণের জন্য আমার দুইটা উপাত্ত বা দুইটা ইনফরমেশন দরকার। যে কোনো সময় আমি একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য আমাকে দুইটা ইনফরমেশন লাগবেই। তো এইটার ক্ষেত্রে আমার কি কি ইনফরমেশন আমি বের করে অঙ্কটা করতে পারবো। এটার ক্ষেত্রে আমাকে সবসময় জন্য একটা বিন্দু দিয়ে দিবে, বা বিন্দু নাও দিতে পারে, ধরুন একটা বিন্দু দিবে, সেই বিন্দুটা কত x, y, এবং ওই সরলরেখার ঢাল। তার মানে আমি এইটার ঢাল, এটা স্পর্শকের সমীকরণ বের করতে হলে আমার কি কি জানা লাগবে, ঢাল জানা লাগবে, ঢাল m, আর হচ্ছে আমার নির্দিষ্ট বিন্দুটা জানা লাগবে, সেই বিন্দুটা হচ্ছে x, y, xy, x1, y1। যদি আমি ঢাল আর বিন্দুটা জানতে পারি, তাহলে আমার এই স্পর্শকের সমীকরণটা হবে y - y1 = হচ্ছে m of x - x1। কারণ আমরা কিন্তু জানি যে তোমার নির্দিষ্ট বিন্দু আর যদি ঢাল দেওয়া থাকে, তাহলে এরকম সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 = m of x - x1, যেটাই হচ্ছে আমার এখানে কি বলতো স্পর্শকের সমীকরণের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তার মানে দেখো y1 আর x1 তোমাকে দিয়ে দেওয়া আছে, কিন্তু ভাই এই mটা আমি কিভাবে পাবো? ভাই একটু আগে তোমাকে বলেছিলাম যে m কে মানে বের করবা, ঢাল কিভাবে বের করবা, জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিবা, তাহলে তুমি ঢালটা পেয়ে যাবে। একই রকম ভাবে তোমরা এখান থেকে অভিলম্বের সমীকরণ বের করতে পারো, অভিলম্বের সমীকরণ। আর অভিলম্বের সমীকরণ ভাই সূত্র কি? অভিলম্বের সমীকরণের সূত্র হচ্ছে সেম, x - x1। ওকে, তাহলে ভাই এখানে আপনি ঢালটা কেন লিখলেন না? ঢাল আবার কি সমস্যা করছে? ওকে, ঢাল কেন লিখলেন আমি তোমাকে বলতেছি। যে আমি তোমাকে বললাম যে এই যে স্পর্শকটা আছে, এটা ঢাল হচ্ছে আমার m1, এটা ঢাল আমার কি বলতো m1। এই যে বিন্দুটা আছে, এই বিন্দু দিয়ে আমি এখন একটা লম্ব টান দিব, যেটা হচ্ছে আমার কি বলতো অভিলম্ব, তার ঢালটা হচ্ছে আমার কি বলতো m2। তার মানে এটা হচ্ছে আমার m1 আর এটা আমার কি বলতো m2 হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, এটা যদি m1 হয়, এটা কি বলতো m2। কিন্তু ভাই এই m2টা, এই ঢালটা কিভাবে বের করবো? স্পর্শকের ঢাল বের করার নিয়মটা হচ্ছে কি, যে জাস্ট ডিফারেন্সিয়েশন করবো, আর ওই বিন্দুতে সিদ্ধ করলে আমি ঢালটা পেয়ে যাবো স্পর্শকের ঢাল। তবে অভিলম্বের ঢালটা কিভাবে পাবো? অভিলম্বের ঢালটা তুমি পাওয়ার জন্য নর্মালি ভাবে চিন্তা করবা যে এটা তোমার সরলরেখা চ্যাপ্টারে আছে, যে দুইটা রেখা পরস্পর লম্ব হবার শর্ত, এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে ঢাল দ্বয়ের গুণফল হবে হচ্ছে -1। দুটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, ঢাল দ্বয়ের গুণফল -1। সেখান থেকে তুমি কিন্তু m2টা পেয়ে যাবে। কিভাবে? দেখো যে m2 = হচ্ছে -1/m1। তার মানে দেখো যে আমি যদি এখন তোমার m1 জানি, তাহলে আমার m2 বের করার কোনো ব্যাপারই না। তাহলে m2 মানে আমার কি বলতো এখানে, m2 মানে হচ্ছে আমার -1/m1।
তার মানে মনে রাখবে ভাই যে তোমাকে যে কখনো অভিলম্বের সমীকরণ বের করতে বলে, তো তুমি প্রথমে আগে স্পর্শকের ঢালটা বের করে ফেললে, সেই স্পর্শকের ঢালটা থেকে তুমি কিন্তু এখান থেকে ওই অভিলম্বের ঢালটা পেয়ে যাচ্ছ এই ফর্মুলা দিয়ে, যেটা আমাদের সরলরেখা 3.5 এর মধ্যে পাবা। আর আমাদের অভিলম্বের সমীকরণের সূত্র সেম, y - y1 = m of x - x1। আর সেই এমটা বের করার নিয়মটা কি বলতো? এম বের করার নিয়ম হচ্ছে এটা। ওকে, তো আমরা এই যে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ যে বের করা শিখলাম, বা এই যে স্পর্শক আর অভিলম্বের যে সমীকরণটা আছে আমরা যেটা বের করেছিলাম, এখান থেকে যদি আমরা এখন ম্যাথ করি তাহলে সেই ম্যাথগুলো কিন্তু আমার কাছে অনেক 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 সহজ মনে হবে। বাট আমি যদি তোমাকে এখন জাস্ট একটা করে ম্যাথ করে, তুমি কিন্তু এখান থেকে সব ম্যাথই পারবে। চলো আমরা সময় নষ্ট না করে আমরা এখান থেকে এখন ম্যাথ করে ফেলি। ম্যাথের মধ্যে জিনিসটা বুঝতে পারলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝবে। তো আমরা এখন এখান থেকে দুটা ম্যাথ নিব। তো প্রথমে আমরা সহজ একটা জিনিস আগে শিখবো, যে এই বক্ররেখার -4,3 বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। আমরা স্পর্শক আর অভিলম্বের সমীকরণ পরে বের করা শিখবো। তো প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে আগে আমরা ঢাল বের করা শিখবো, এত বিন্দুতে স্পর্শকের ঢালটা কত। তো দেখো, যখন তোমাকে তারা ঢাল বলছে বাংলাতে, চোখ বন্ধ করে তোমাকে এখানে তারা যা দিবে সেটাকে আগে তুমি ডিফারেন্সিয়েশন করবে। তো তুমি দেখা পাচ্ছ একটা বক্ররেখা দেওয়া আছে। তো এই বক্ররেখাকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করতে যাবে তখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা যে এই সমীকরণটা অ্যাকচুয়ালি কি শেখানো হয়েছিল তোমাকে। আমি তোমাকে বলছিলাম যে অব্যক্ত ফাংশনের মধ্যে তোমার এক্স ওয়াই দুটা চলকে থাকে, এক্স ওয়াই দুটা চলকে থাকে, কথা থাকে অব্যক্ত ফাংশনের মধ্যে। তার মানে ভাই এটা কিন্তু অ্যাকচুয়ালি অব্যক্ত ফাংশন বা অব্যক্ত সমীকরণ তুমি বলতে পারো এটাকে। তার মানে এখানে এক্স ওয়াই দুটা চলকে আছে। ওকে, তাহলে ভাই এটাকে ডিফারেন্সিয়েশন করার আপনি নিয়মটা কি শিখেছিলেন একটু তাকাও। আজীবনের জন্য একটা মাইনাস, এখানে আজীবনের জন্য একটা মাইনাস দিবা। ওকে, উপরে তোমার এক্স চলক ওয়াই ধ্রুবক, আর নিচে হচ্ছে কি তোমার বলতো ওয়াই চলক এক্স ধ্রুবক, এটা শেখানো হয়েছিল। তাহলে এক্স স্কোয়ার করলে কি হবে? টুয়াইজ এক্স। আর এটা করলে কি হবে? 0। কেন 0 এটা তোমাকে আমি আগে বলে দিচ্ছি। হ্যাঁ, আর 10 কে করলে কি হবে? 0 হবে। ওকে, এটাও 0, এটাও 0, কারণ কি এক্স চলক ওয়াই হলো ধ্রুবক। একই রকম ভাবে নিচে কি হবে? নিচে হচ্ছে তোমার এক্স ধ্রুবক, ওয়াই হচ্ছে চলক। তার মানে কি হচ্ছে এখানে তোমার যে 4y, আর এটা কি 0। এটা তোমাকে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশনে শেখানো হয়েছিল। তো তুমি এখন এখান থেকে পাচ্ছ হচ্ছে কি টুয়াইজ এক্স ডিভাইডেড বাই হচ্ছে 4y, তার মানে হচ্ছে এক্স বাই টুয়াইজ ওয়াই। ওকে, তার মানে এটা অ্যাকচুয়ালি তোমার কি বলতো ঢাল। মানে কি এই বক্ররেখার যে কোনো বিন্দু আমি ঢাল পেয়ে গেছি, সেটা কি বলতো এক্স বাই টুয়াইজ ওয়াই। কিন্তু আমাকে তারা একটা নির্দিষ্ট বিন্দুর কথা বলছে। তার মানে আমি এখন বলতে পারি যে আমার সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে কত? -4,3। তার মানে আমি এখন সুন্দর করে -4 বসাবো হচ্ছে এক্স এর জায়গায়, আর ওয়াই জায়গায় কত বসাবো? 3 বসাবো। তাহলে হচ্ছে -4/3 × 6। এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তার মানে আমাকে তারা ঢাল বের করতে বলছে, আমি চোখ বন্ধ করে ঢাল ডিফারেন্সিয়েশন করছি। কোন নিয়মে? আমি যে তোমাকে ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশন শিখিয়েছিলাম ডিফারেন্সিয়েশন এর আগের ক্লাসে, সেটার মাধ্যমে করে ফেলাম এক্স বাই টুয়াইজ ওয়াই। এখন আমাকে এটাই হচ্ছে আমার ঢাল, কিন্তু আমার নির্দিষ্ট বিন্দুতে আমাকে ঢাল বের করতে বলছে, সেটা কত? -4,3 বিন্দুতে। আমি জাস্ট সিদ্ধ করে দিয়ে অ্যান্সারটা বের করে ফেলছি। ওকে, হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। ওকে, হ্যাঁ, অনেকে বলতেছে যে স্টুডেন্ট সংখ্যা অনেক অনেক কমে যাচ্ছে। সমস্যা নেই, আমরা তাদের জন্য খুব শীঘ্রই আমরা তাদের ব্যবস্থা করতে যাচ্ছি। তাদেরকে আসলে কিভাবে ধরে বাঁধে নিয়ে আসা যায় এটা আমরা চেষ্টা করতেছি, এটা নিয়ে চিন্তা নাই। ওকে, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছে। তো আমরা আমাদের টাইপগুলো অবশ্যই শেষ করে ক্লাস শেষ করবো, কোনো সমস্যা নেই, আমরা কারোর জন্য অপেক্ষা থাকবো না। ওকে, এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখবো, যে x² - y² = 5 এই বক্ররেখার -3,2 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক ও অভিলম্বের সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। ওকে, এই বক্ররেখা, তো তোমাকে স্পর্শক বলুক বা অভিলম্ব বলুক, যাই বলুক না কেন, তোমাকে দুটা ইনফরমেশন আগে দরকার। কি কি দরকার?
যে সেই নির্দিষ্ট বিন্দুটা কত, সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে আমার -3,2। আর তোমার বিন্দু ছাড়া কি লাগবে, ঢাল লাগবে, ঢাল। সেই ঢালটা কি আমি জানি না ভাইয়া, ঢাল তো জানি না, তাহলে চলো আমরা ঢালটা বের করি। ঢাল বের করার নিয়ম কি, এটাকে প্রথমে একবার চোখ বন্ধ করে ডিফারেন্সিয়েশন করে ফেলা, এবং সেটার মধ্যে যেহেতু এক্স ওয়াই দুটা চলকে, তার মানে এটা হচ্ছে একটা ইমপ্লিসিট ফাংশন, তার মানে x² - y² - 5 = 0। তো এটাকে এখন তোমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আজীবনের জন্য মাইনাস, উপরে হচ্ছে এক্স চলক, নিচে হচ্ছে কি ওয়াই চলক। তার উপরে যদি এক্স চলক হয়, বাকি সবই হচ্ছে ধ্রুবক, তাহলে x² মানে হচ্ছে 2x, আর বাকি সবই ধ্রুবক যদি হয় তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, ডিভাইডেড বাই নিচে কি হবে দেখো, যে ওয়াই হলো চলক, তার মানে x² মানে কত 0, আর এখানে কি হবে -2y, এটাও চলক, আর বাকি সব হচ্ছে ধ্রুবক। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে কি x/y। তো এখন তারা আমাকে নির্দিষ্ট বিন্দুতে বসছে, তার মানে আমি এখন বলবো যে এটা হচ্ছে -3,2, তার মানে হচ্ছে -3/2। ওকে, তার মানে দেখো আমি কিন্তু ঢাল পেয়ে গিয়েছি। এটা কার ঢাল পেয়েছি, বা এটা আপনি পেয়েছেন হচ্ছে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। তাহলে অতএব স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ y - y1, y1 কত, y1 হচ্ছে 2, m ঢাল কত বের করছে, -3/2, আর x - x1। ওকে, এখন তোমরা এখানে কি করবে, 2টাকে পাশে নিয়ে যাবে, তারপর এখানে গুণ টুন করবে, যা করবে তাই অ্যান্সার। এবার তুমি চলে আসলো অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ। তো অভিলম্বের সমীকরণ আমরা কি জানি, আমরা বলছিলাম যে ভাইয়া স্পর্শকের সমীকরণ তোমার যা হবে, অভিলম্বের সমীকরণ কি করবে, যে m1 × m2 = কি -1, ঠিক আছে, m1 × m2 = কি -1। এখান থেকে তুমি m2 এর মানটা বের করে বলবে এটা হচ্ছে আমাকে অভিলম্বের ঢাল। তো আমরা যদি সূত্রে অ্যাপ্লাই না করে, আমাদের কি কোনো শর্টকাট নাই? হ্যাঁ ভাই, শর্টকাট আছে। কি শর্টকাট, যে তোমার এটার ঢাল কত ভাইয়া, -3/2, তাহলে মনে রাখবা এটার সাথে এমন একটা ঢাল গুণ করবে, এমন একটা ঢাল গুণ করবে যেন আজীবন গুণফল -1 আসে। তাহলে ভাই এটার সাথে কত গুণ করবো, এটাকে উল্টায় দিই 2/3। দেখো তো, -3/2 × 2/3 গুণ করলে কত হয় ভাই, -1। তো মনে রাখবে যে তোমার এখানে যা ঢাল আসবে সেটা এমন ভাবে তুমি তার সাথে এমন একটা সংখ্যা গুণ করে দিবে, বা তাকে উল্টিয়ে দিয়েও গুণ করা যায়, করার পরে গুণফল যেন -1 আসে। যেমন ধরো তোমার এখানে গুণফল আসলো তোমার 1/2, ঠিক আছে, এরকম একটা কিছু আসছে, তাহলে তোমার ওইটার ঢাল হবে কি বলতো, -2। কেন, কারণ তুমি দেখো 1/2 কে উল্টালে কি 2 হয়, এখানে প্লাস এখানে মাইনাস দিচ্ছ, এখন এটা গুণ করলে কত হয় ভাই, -1। তার মানে তোমার এখানে যা আসবে তার সাথে এমন একটা সংখ্যাকে গুণ করে দেবে যেন গুণফলটা আসবে -1 আসে। ওকে, তাহলে আমার এখানে কি ছিল, -3/2, তাহলে আমি এখানে কি দেবো, 2/3। তাহলে আমার এখানকার ঢাল হচ্ছে কত, 2/3। তাহলে y - y1 2/3 x - x1। তাহলে আমরা কিন্তু দেখো একই রকম ভাবে স্পর্শকের ঢালটা খুব সুন্দর করে বের করে ফেললাম আগের নিয়মে। আর অভিলম্বের ঢালটা যেন আমরা কি শর্টকাট ইউজ করলাম, যে এখানে যা থাকবে সেই সংখ্যাটাকে আমরা এখানে উল্টিয়ে দিয়েছি, এখানে যে চিহ্ন ছিল সেই চিহ্নটাকে বিপরীত লিখছি। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে কি আসবে বলতো, -1 চলে আসবে। তো আমরা কিন্তু সবাই তোমার স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ কিন্তু বের করে ফেলতে পারছি। ওকে, তো হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছে উপস্থিতি নিয়ে। তো যাই হোক, আমরা কিন্তু সবসময় এটা কিন্তু মাথায় রাখছি যে তোমাদের উপস্থিতি যখন একটু কমে যাবে তখন আমরা অবশ্যই আমাদের কোর্সটার লেন্থ আরো বাড়িয়ে দিব। কারণ অনেকে আছে যারা ভাবতেছে যে আচ্ছা ক্লাসে, এমনও অনেক স্টুডেন্ট আছে যে তারা ক্লাসে থাকে না, তারা কিন্তু পরবর্তীতে সেই ভিডিওটা দেখে নেয়। এখন সবাই যদি এরকমই হয় যে তারা ক্লাসে থাকবে না, পরবর্তীতে সেই ভিডিওটা দেখে নিবে, তাহলে তো আসলে আমাদের লাইভ করার কোনো লাভ নেই, তাই না? আমরা আসলে তাহলে একটা কাজ করতে পারি যে আমরা যখন তখন খুশি লাইভে চলে আসবো, আর তোমার পরবর্তীতে তোমরা যে কোনো সময় দেখে নিতে পারো। তো এভাবে আসলে আমরা লাইভ কখনো নিব না, আমরা অবশ্যই স্টুডেন্টদেরকে সাথে নিয়ে লাইভ নিব। তো আমাদের পরবর্তী সপ্তাহে যে রুটিনটা তোমাদের আসবে, ফ্রাইডেতে আসবে, তো সেই ফ্রাইডের মধ্যে তোমরা অনেক পরিবর্তন পাবে। কারণ হয়তো বা আমাদেরকে অনেকে মেসেজ দিচ্ছে যে ভাই আমাদের একদিনে পড়া কমপ্লিট না হতে হতে আবার আরেকদিন শুরু হয়ে যাচ্ছে। তো অনেকে তোমার দেখা যাচ্ছে যে মানে এই রুটিনটা ফলো করতে পারতেছে না। তো যেহেতু ফলো করতে পারতেছে না, অনেকে আবার তোমার ডিপ্রেশনে চলে যাচ্ছে, এরকম আমরা খোঁজ পেয়েছি। তো এই জন্য আমরা আমাদের রুটিনটাকে একটু দীর্ঘমেয়াদী করব এবং সেটাকে তোমার স্টুডেন্ট ফ্রেন্ডলি
আরো বেশি করব। কারণ এখন যেহেতু আমরা তোমাদেরকে একদিনের মধ্যে দেখা যাচ্ছে সকালবেলা তুমি আমার ম্যাথের রেকর্ডিং ক্লাস করেছো, আবার রাতে বেলা আমার লাইভ ক্লাস করতেছো, আবার কালকে সকালে আবার তুমি রেকর্ডিং ক্লাস পাবে, তো জিনিসটা তোমার একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা যে কাজটা করবো এর পরের বারে, যে তোমার রেকর্ডিং হলে সারাদিনে রেকর্ডিং চলবে, আর লাইভ হলে সারাদিনে লাইভ চলবে। আমরা ঠিক জিনিসটা এরকম করে নিয়ে আসবো। তো আশা করি তাহলে তোমাদের উপস্থিতি বলো বা তোমাদের উপরে একটা প্রেশারটা কমে যাবে। তো এরপরে উইকে আমাদের এটাই হবে যে একদিন শুধুমাত্র তোমার দেখা যাচ্ছে যে রেকর্ডিংয়ে চলতেছে, ওইদিন কোনো লাইভ ক্লাস হবে না। আবার দেখা যাচ্ছে একদিন তোমার লাইভ ক্লাস হচ্ছে, ওইদিন কোনো রেকর্ডিং ভিডিও আসতেছে না। তো এতে তোমাদের কোর্সটা একটু লেন্থি হবে, বাট তোমাদের সিলেবাস অলমোস্ট শেষ হয়ে যাবে, সমস্যা নেই। এতে তোমাদের উপরে একটা প্রেশারও কমে যাবে। বাট আমি যেটা মনে করি যে তোমাদের আসলে এক্সট্রা কোনো রুটিন না করাটাই বেটার হয়। তোমরা যদি আমাদের রুটিন অনুযায়ী ফলো করো তাহলে কিন্তু তোমাদের অনেক 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 বেটার হয়। কারণ আমরা তোমাদের কিন্তু এমনভাবে রুটিনটা সাজিয়ে দিয়েছি তোমাদের কিন্তু সিলেবাস শেষ হবে। আর তোমরা যদি নিজ দায়িত্বে যেটা রুটিন করো সেটা আবার আমাদের রুটিন, সব মিলিয়ে কিন্তু তোমাদের একটা গজামিল সৃষ্টি হবে। এই জন্য আমি যেটা মনে করি যে তোমরা অবশ্যই আমাদের রুটিনটা যদি ফলো করো তাহলে তোমাদের জন্য বেস্ট হয়। ওকে, হ্যাঁ আমরা জানি যে লাইভ ক্লাসে অনেকেরই প্রবলেম হয়। এই জন্য তুমি দেখবা, আমি তোমাকে যদি বলি যে লাইভ ক্লাসে কিন্তু অনেকের অনেক প্রবলেম থাকে যে ওই সময় সে অ্যাটেন্ড করতে পারে না। এরকম প্রচুর স্টুডেন্ট আছে, দেখা যাচ্ছে আজকে ক্লাসটা অনেকেরই করার ইচ্ছা ছিল কিন্তু তারা কোনো না কোনো কারণে লাইভ ক্লাসটা করতে পারতেছে না। মানে এমন অনেকে আছে গা ছাড়া ভাব দিয়ে সে শুয়ে আছে যে আমি এখন ঘুমাবো, সকালে উঠে ক্লাসটা করবো, এরকম অনেক স্টুডেন্ট আছে, বা সে সকালে উঠে দেবে ক্লাসটি নেই। তো যাই হোক, আমরা এই জন্য আসলে মানে লাইভ ক্লাস সাধারণত নেই না। তোমরা দেখবা যে আমাদের যে প্রিমিয়াম যত কোর্স আছে আমাদের সবগুলোই কিন্তু আমাদের একদম রেকর্ড করা, আমাদের আপডেট রেকর্ড করা সবগুলো থাকে। একটাই কারণ হচ্ছে যে স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে থাকে। লাইভ ক্লাস কখনো স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় না সহজে, কারণ লাইভ ক্লাসে দেখা যায় টাইম নষ্ট হয়, স্টুডেন্টরা থাকে না, থেকে এক একজন এক এক প্রবলেম থাকে, সব কিছু মিলে দেখা যায় অনেক প্রবলেম থাকে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করছি যে আমাদের প্রিমিয়াম যত আমাদের ভিডিও থাকবে সবগুলো আমরা রেকর্ডিং করবো। কারণ আমাদের যেগুলো ইউটিউবে ভিডিও দেওয়া আছে বা আমরা যেগুলো প্রায় পাবলিক করতেছি, তোমরা কিন্তু অলরেডি দেখতেছো যে এই ভিডিওগুলো তোমার কোয়ালিটি কিরকম, প্লাস তোমার এগুলো তোমরা যখন তখন দেখতে পারতেছো, ঠিক আছে। এটাই কিন্তু একটা সুবিধা থাকে যে আসলে লাইভ ক্লাস বলো আর তোমার রেকর্ডিং ক্লাস বলো, এই মধ্যে কিন্তু অনেক অনেক পার্থক্য। যে লাইভ ক্লাসে আমি যে টপিক্সটা তোমার যে কোনো একটা টপিক ছাড়া পড়তে পারে, ঠিক আছে, যে কোনো একটা টপিক ছাড়া পড়তে পারে, বাট রেকর্ডিং ক্লাসে কিন্তু সেগুলো ছাড়া পড়ে না, যেটা তোমরা কিন্তু অলরেডি প্রমাণ পাচ্ছ আমাদের রেকর্ডিং ক্লাসগুলো কিন্তু করে দেখতেছো। আচ্ছা, একজন লিখছে অনেক প্রেশারে আছি ভাই। সমস্যা নেই, আমরা নেক্সট উইকে, তোমরা কি ছুটি চাও আমাকে জানাও তো, যে ভাই একদিন বা 2 দিন ছুটি দেন, ছুটি দিলে আমাদের জন্য ভালো হয়। তাই তোমাদেরকে ছুটি দেবো, শুক্র শনি ছুটি দেওয়া হবে তোমাদেরকে। বলো কে কে ছুটি চাও। একজন লিখছে অফলাইনে প্রাইভেট থাকার কারণে অনেক অনেক সমস্যা হয়। একজন লিখছে আপনি আমার বেস্ট একজন মানুষ, গুড। একজন লিখছে না, কিসের জন্য না চাইলে। একজন লিখছে ছুটি চাই না। একজন ভাই এই রুটিনটাই ভালো, কিন্তু এই রুটিনটা সবার জন্য আসলে ভালো হচ্ছে না। চরম বিন্দু লঘু বিন্দু অবশ্যই করাবো, কেন করাবো না, সেটা যে আজকে ক্লাসে না আমি পরে ক্লাসে করাবো, এটা কোনো চিন্তা করিও না। কোনো টপিকস বাদ যাবে না, কোনো টপিকস বাদ যাবে না, এটা নিয়ে কারো কোনো চিন্তা করার দরকার নাই। অনেকে ছুটি চায়, অনেকে ছুটি চায় না। ওকে, ওকে, ম্যাক্সিমাম হচ্ছে ছুটি চায় না। তো যাই হোক, আমরা ছুটি দিতে চাই না তোমাদের, কারণ তোমাদের ছুটি দিলে তোমাদের পড়াশোনার মধ্যে একটা ব্রেক চলে আসবে, যে ব্রেকটাতে দেখা যাবে যে তোমরা নিজেরা অনেক খারাপ করে ফেলতেছো। তো আসলে আমরা তোমাদেরকে ব্রেক দিতে চাচ্ছি না। ওকে, গুড। ওকে, একজন লিখে লাউসপেয়ার রুল, আমি লাউসপেয়ার রুলস একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে তোমাদেরকে এখান থেকে ভিডিওটা দেখে নিবে, ওখানে আমি খুব সুন্দর করে গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। অনেকে বড় বড় করে নো 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 লিখতেছে, গুড। ওকে, তোমাদের ইয়াসিন মামুন ভাইয়া বলেছে আমি আসছি। ওকে, তোমার ইয়াসিন ভাইয়া চলে এসেছে, তোমরা তোমার ইয়াসিন ভাইকে স্বাগতম জানাতে পারো, কারণ আমাদের ক্লাসটা যখন একদম শেষের দিকে তখন তোমার ইয়াসিন ভাইয়া ক্লাসে চলে আসছে। ওকে, সে আবার হাই দিচ্ছে। আচ্ছা, তো যাই হোক, একজন লিখছে এমসিকিউ ক্লাস চাই। আমি ভাই এমসিকিউ ক্লাসগুলো চাই একদম পরে আসবে, একদম
সবার শেষে আমরা এমসিকিউ লাইভ ক্লাস নিব, সেটা হতে পারে তোমার একদম শেষের দিকে আর কি, সেটা তোমার রমজান ঈদের পরে আমরা এমসিকিউ লাইভ ক্লাস নিব। তোমাদের এমসিকিউ লাইভ ক্লাস তোমাদের রমজান ঈদের পরে হবে। ঈদটা ভালো মতো করে পালন করো, তারপরে রমজান মাসে তো আসলে এত পরিশ্রম করা যাবে না, তাই না? আর রমজান তো চলে আসতেছে সামনেই। একজন লিখছে ইয়াসিন ভাইকে অনেকে সে মিস করতেছিল। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো যে তোমাদেরকে আজকে যা যা শেখানো হয়েছিল তোমরা কি আসলে সেই টাইপগুলো কি বুঝতে পেরেছো কিনা? কারণ আসলে আজকে আমি নিজে খুব একটা বেশি এনার্জি পাচ্ছি না পড়ানোর মতন, কারণ আমি নিজে একটু অসুস্থ, তোমাদের আমি আগে বলেছিলাম। ওকে, তো তোমরা একটু জানাও যে তোমাদেরকে আমি যা যা পড়েছি তোমরা আসলে সব কিছু বুঝতে পেরেছো কিনা। কারণ আমি আবার বলছি যে আজকে আমি যেহেতু অসুস্থ ছিলাম, আমি আসলে বেশি কিছু আজকে পড়াতে পারবো না, কারণ আসলে আমি ফুল এনার্জি নিয়ে আজকে আসতে পারি নাই। বাট তোমাদের সাথে ক্লাস আছে, আমি এটা রক্ষার জন্য আমি লাইভে আসছিলাম। কারণ আসলে গতকাল তোমার আব্দুর রহমান ভাই একই রকমভাবে কমিটমেন্টের জন্য তোমার লাইভে আসছে, একই রকমভাবে আজকে আমার একই রকমভাবে কমিটমেন্টের জন্য আমাকে লাইভে আসা লেগেছে। তো যাই হোক, অনেকে বলছে হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তো আমি চাই যে তোমরা অবশ্যই অবশ্যই নোট করে ফেলবে। তো যেহেতু আজকে লেকচার আমাদের খুবই খুবই কম ছিল, কিন্তু তাও তোমাদেরকে যা যা শেখানো হচ্ছে সেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক অনেক টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তো তোমরা অবশ্যই অবশ্যই সবসময় আমাদের বন্দি পাঠশালার সাথেই থাকবে। আর আমি কিন্তু চেষ্টা করবো যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে রিভিউ দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করবো যে আগামীকাল পুরো ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে আসলে কি কি প্রয়োজন, আসলে ম্যাট্রিক্স নির্ণায়কের পুরো একটা চ্যাপ্টারের মধ্যে কি কি প্রয়োজন তার রিভিউটা আমি অবশ্যই দিব। তো সেটা আমাদের পেজের মধ্যে আপলোড করা হবে। তো আমার টার্গেট থাকবে যে ম্যাক্সিমাম সময় যে আমাদের বোর্ড পরীক্ষাতে যে যে টাইপগুলো আসে বা যে যে ইনফরমেশনগুলো আমাদের জানা লাগবে অ্যাডমিশনের জন্য বা যে কোনো কিছুর জন্য, তো এগুলা প্রত্যেকটা পুরো ফার্স্ট পেপারের উপরে আমি প্রতিটা চ্যাপ্টারের উপরে একটা করে রিভিউ বানাবো যে আমাদের আসলে কোন কোন টপিকসগুলো পড়তে হবে। তো তুমি ওই রিভিউটা দেখে তোমার একটা প্লাস পয়েন্ট থাকতেই পারে, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারের মধ্যে তোমাকে আসলে কি কি টপিকস পড়া লাগবে, এই টপিকসগুলো তুমি কিন্তু এখান থেকে জেনে যেতে পারো যে হ্যাঁ এই টপিকসগুলো আমার এখান থেকে শেখা লাগবে। আর যদিও আমি ম্যাট্রিক্স নির্ণায়ক ক্লাসটা এর আগে নিয়েছি, সেখান থেকে তুমি অলরেডি জেনে গিয়েছো, বাট যখন তোমার কাছে একটা ভিডিও থাকতেছে পুরোপুরি 4-5 মিনিট একটা ভিডিও থাকছে, যেখান থেকে তুমি পুরোপুরি রিভিউটা পেয়ে যাচ্ছ যে হ্যাঁ আমার ম্যাট্রিক্স নির্ণায়ক বা ওই চ্যাপ্টার থেকে আমার আসলে এই এই জিনিসগুলো বা এই এই ইনফরমেশনগুলো আমার জানলে আমি এখান থেকে পুরোপুরি 10 মার্ক কমন পেতে পারি। তো এভাবে আমার ধীরে ধীরে তোমার প্রতিটা চ্যাপ্টারের উপরে রিভিউ আসবে। তো আমি আশা রাখতে পারি যে তোমরা প্রতিটা রিভিউ দেখবে, আমাদের পেজের মধ্যে আপলোড দেওয়া হবে, তোমরা প্রতিটা রিভিউ দেখবে। এতে তোমাদের একটাই লাভ হবে যে ওই ওই টাইপগুলো বা তোমার ওই ইনফরমেশনগুলো তুমি যদি জেনে যেতে পারো পরীক্ষার আগে, তাহলে তোমার কিন্তু অনেক অনেক কাজে দিবে। তুমি যদি এখন পরীক্ষার আগের রাতে তুমি যদি এখন স্লাইড দেখো বা অন্য কোনো কিছু দেখো, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু আসলে হবে না। তোমার নিজের করা নোট প্লাস হচ্ছে তোমার কাছে যদি কখনো কোনো রিভিউ থাকে পুরো একটা চ্যাপ্টারে 3-4-5 মিনিট একটা যে রিভিউ থাকে, সেটা দেখো তুমি কিন্তু একটা সাজেশন তৈরি করে নিতে পারো। সো অবশ্যই অবশ্যই বলবো যে তোমরা এই ভিডিওগুলো তোমাদের কাছে কালেক্ট করে রাখবে, যে পুরো একটা চ্যাপ্টারের মধ্যে কি কি আমার ইনফরমেশন দরকার সেগুলো কিন্তু আমি বলে দিব। একদম বলছে কিছু ম্যাথ হোমওয়ার্ক দিব, নেক্সট ক্লাসে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, তো আজকে আসলে আর বেশিক্ষণ আমরা লাইভে থাকবো না। আর তোমরা অবশ্যই পরবর্তীতে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে ধরে নিয়ে আসবে। আর ফ্রেন্ড সার্কেলকে যদি ধরে না নিয়ে আসো তাহলে কিন্তু আসলে ম্যাথের এমসিকিউ তোমরা পাবে না। ম্যাথের এমসিকিউ হয়তো বা তোমাদের এই ম্যারাথন গ্রুপে কিন্তু নিব না, ঠিক আছে, ম্যারাথন গ্রুপে তোমাদের নিব না। দেখা যাবে যে ওটা আমরা আমাদের যে আগে আমাদের যে কিছু স্পেশাল স্টুডেন্ট আছে, সবাই আমাদের স্পেশাল আরও কিছু স্পেশাল স্টুডেন্ট আছে, আমরা তাদের জন্য কিন্তু সেই লাইভ ক্লাসগুলো নিব। তো তোমাদের কিন্তু আমরা সেখানে আর নিব না। তো অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবে। আর আমি জানি যে তোমাদের অনেক অনেক কলেজে তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে, তোমরা তোমাদের সেই কলেজে ফ্রেন্ড সার্কেলকে কিন্তু আমাদের এই বন্দি পাঠশালার কথা জানাবে, যেখানে আমাদের ম্যারাথন কোর্সে টোটালি এভাবে পড়ানো হয়, সেটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিবে। তো যাই হোক, আজকের ক্লাসটিতে আর একজন লিখে লাস্ট রুলস আমি দিয়ে দিয়েছি, গ্রুপের মধ্যে খুঁজে নিও বা ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের দিয়ে দেওয়া আছে। না, রিভিউ ক্লাস কখনো লাইভে হবে না। রিভিউ ক্লাস লাইভে কেমনে হয়? সব কিছু কি লাইভে হওয়া সম্ভব নাকি? সব কিছু লাইভে হবে না, ঠিক আছে। আমাদের রেকর্ড করা থাকে, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে রেকর্ডিং। ওকে,
তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল তোমাদের বায়োলজি প্রথম ক্লাস হবে, তো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু বায়োলজি ক্লাসে থাকবে। আর আমরা তোমাদের রুটিনটা শুক্রবারে দিয়ে দেবো গ্রুপের মধ্যেই। তোমরা অবশ্যই তোমাদের রুটিনটা দেখে নিবে শুক্রবারে, যে পরবর্তী সপ্তাহে তোমাদের আসলে কিভাবে শিডিউল চলবে সেটা অবশ্যই দেখে নিবে। আর আগামীকাল থেকে তোমাদের বায়োলজি এবং এর পরবর্তী সপ্তাহ থেকে তোমাদের কিন্তু বায়োলজি এবং আইসিটি দুটো সাবজেক্ট কিন্তু কন্টিনিউ হতে থাকবে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।